মাঝে আমাদের শিক্ষার্থীরা অলরেডি অনেক শিক্ষার্থী রেজিস্টার করেছে, 54 জন পার্টিসিপেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত শিক্ষার্থীরা তোমরা এসছো, তোমরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নিজেদেরকে রাখবে। কারণ তোমাদের যে আমরা যেটা বলি স্কিল, যেটাকে আমরা বলি দক্ষতা, এবং তোমাদের যে সক্ষমতাও বাড়বে, সক্ষমতা মানে অ্যাবিলিটি, এবং এটার সাথে থাকলে তোমাদের যে অভিজ্ঞতা হবে, মানে যেটা বলি এক্সপিরিয়েন্স, অর্থাৎ স্কিলস, অ্যাবিলিটি এন্ড এক্সপিরিয়েন্স। আমি সবসময় বলে থাকি যে দক্ষতা, সক্ষমতা, অভিজ্ঞতা, এই তিনটার সমন্বয়ে তোমার হবে যোগ্যতা, এলিজিবিলিটি। এটা আমি সবসময় বলে আসছি যে তোমাদের দক্ষতা প্রয়োজন, তোমাদের অ্যাবিলিটি মানে সক্ষমতা থাকতে হবে, এবং তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। এই তিনটা তোমরা যদি অর্জন করতে চাও, অবশ্যই তোমাদের এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে হবে। আর তার সাথে একটা বড় কথা বলে যাচ্ছি, সেটা একদম আমি খুব সংক্ষেপেই বলছি, শেষ করবো এখনই। সেটা হচ্ছে, দেখো আমরা ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে যারা পাস করেছি, আমাদের কিন্তু কিছু স্কিল, ধরো অনেক স্কিল আমাদের না থাকলেও চলবে, কিন্তু মৌলিক যে বিষয় সেটা আমাদের থাকতেই হবে। ধরো কম্পিউটার সায়েন্সে যারা আছো, তাদের হয়তো প্রোগ্রামিং এ বড় মাস্টার হতে হবে, অথবা তাকে ওয়েব ডিজাইনে খুব মাস্টার হতে হবে, অথবা ডাটাবেজে মাস্টার হতে হবে, অথবা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং মাস্টার হতে হবে, কোন একটা তোমাকে মাস্টার হতে হবে। তুমি শুধু চুজ করবা, তুমি শুধু তোমার পথটা বেছে নাও কোনটা করবে, তারপরে ওইটা 12 ঘন্টা করে কাজ করো, দেখবা তুমি আন্তর্জাতিক মানের একজন বিশেষজ্ঞ হয়ে যাবে। এটা বড় কোনো কাজই না, এটা একদমই সহজ। শুধুমাত্র তোমার ইচ্ছা এবং পরিশ্রম তোমাকে সফল নাগরিক এবং একজন বিশেষজ্ঞ করে তুলবে। তো আজকে তোমরা আসছো, আমাদের কিবরিয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের নিয়ে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করছে। শিক্ষার্থীদের ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি যে তোমরা সবাই এটা অংশগ্রহণ করছো। তো এখান থেকে তোমরা শিখবে, এবং আজকের যে বক্তা আছে তার কাছে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, এবং প্রশ্ন করে তোমরা শিখবে, মনোযোগের সহকারে শিখবে। তো সবাইকে সুস্বাগতম। কিবরিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে যে প্রধান বক্তা আছে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্কুল অফ বিজনেসের ডিন প্রফেসর আব্দুল মুতালেবকে ধন্যবাদ জানাচ্ছি। শাহরিয়ার, তোমাকে ধন্যবাদ। অবশ্যই আমার অনেক ধন্যবাদ আমাদের গার্ডিয়ান, আমাদের প্রাক্তন উপাচার্য, স্কুল অফ বিজনেসের ডিন, ট্রাস্টি বোর্ডের স্পেশাল অ্যাডভাইজার ইমরান রহমান স্যারকে। তো ডক্টর আতিক, আপনাকে অনেক ধন্যবাদ। কিবরিয়া, তুমি শুরু করো। আমার আসলে ডেন্টাল প্রবলেমের কারণে খুব বেশি কথাও বলবো না, আমি আমার ভিডিওটা অফ করে আমি শুনবো। তো সবাইকে স্বাগতম, ধন্যবাদ। Thank you very much. Thank you, Honorable Vice Chancellor, sir. Now I would like to, may I request Professor Imran Rahman to say something, or you? I'm very keen to hear Professor Atikur Rahman. Maybe I'll say something in the end. So okay. Let's get on with the presentation. Thank you. Thank you, Professor. Okay, hello everyone. Assalamu alaikum. Today is 23rd July, Thursday. Greetings from the IoT lab at ULab. I wish you are safe and well. I, Muhammad Ghulam Kibriya, Associate Professor at ULab and Executive Advisor of the IoT Lab, welcome you to the webinar on Vision and IoT sensor-based activity analysis, healthcare and other apps. Before going into the main session, I wish to share the background of the IoT Lab at ULab. The Bangladesh government has taken necessary steps with the vision towards digital Bangladesh. As part of the World Bank project, an IoT lab has been implemented at the University of Liberal Arts Bangladesh, ULab, at a cost of around 4 crore Bangladesh Taka and installed by Bangladesh High-Tech Park Authority of the ICT division. ULab is the first private university in Bangladesh where this kind of specialized lab has been implemented. IoT Lab wishes to share IoT-related knowledge to the students and other stakeholders through the research works, training, workshops, seminars, etc. We have organized different workshops, seminars, webinar already to utilize our IoT Lab. This webinar is powered by IEEE Computer Society Bangladesh chapter in association with IEEE ULab, IEEE Computer Society ULab, and IEEE ULab Women in Engineering. Today we have with us Professor Atikur Rahman Ahad from Osaka University in Japan. Welcome everyone.
Now I would like to request Dr. Muhammad Shahriar Rahman, Associate Professor of the Department of Computer Science and Engineering at the ULab, to continue the session. Thank you very much. Thank you, Dr. Kibriya. Welcome to our guest speaker. Let me introduce Professor Ahad. So Professor Ahad is a senior member of IEEE, and he is the professor of Dhaka University. He is currently working as a specially appointed associate professor at Osaka University in Japan. He works on computer vision, imaging, IoT, healthcare, etc. He did his PhD from the Faculty of Engineering, Kyushu Institute of Technology, KIT, Shahriar, Japan. জি আমার মনে হয় আমি শুরু করে দিই, ইন্ট্রোডাকশন দরকার নেই, যারা আছে তারা গুড এনাফ, ঠিক আছে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ, জাস্ট তাহলে আমি শেয়ার করছি আমার স্লাইড, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি হলো আর কি। হ্যাঁ, প্লিজ। জি, ওকে, থ্যাংক ইউ। আমার ভয়েস তো ক্লিয়ার, রাইট? ক্লিয়ার। ওকে, ওয়ান্ডারফুল। তো আমি মোহাম্মদ আতিকুর রহমান আহাদ, এই মুহূর্তে আমি আছি হচ্ছে ওসাকা ইউনিভার্সিটি। মূলত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটা আগে অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিল, সেখানে কর্মরত। এখানে আমি খুবই আনন্দিত এবং আমি অনারেবল ভাইস চ্যান্সেলর জহিরুল ইসলাম স্যারকে ধন্যবাদ, জহিরুল হক স্যারকে ধন্যবাদ জানাই, এবং আগে যে ভাইস চ্যান্সেলর ছিলেন যে ইমরান স্যার, ওনার সাথে আমি একবার মিট করেছিলাম অনেক আগে। তো নাইস টু সি হিম অ্যাগেইন। আর আমার অতি প্রিয় মোতালেব স্যার এখানে আছেন। স্যারকে দেখেও ভালো লাগলো। এখানে ইনফ্যাক্ট সিএসসি বা ট্রিপলির আমি অনেককেই চিনি, খুব ভালো করেই চিনি। শাহরিয়ার তো আমার ছোট ভাই, মাহবুব ভাই যে ছিলেন, উনাকে তো আমার সমসাময়িক, গোলাম কিবরিয়া তো আছেনই এখানে, নাফিস উনিও আছেন, এবং আরো অন্যরাও। তো আশা করি, আর শরীফ স্যারকেও দেখলাম একটু আগে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আর কি। আই হোপ যে আমার টক মোটামুটি ইয়াং ছেলে মেয়েদের জন্য তৈরি করা, যাতে করে ওরা কিছুটা বুঝতে পারে এবং গাইডেন্স পায়। তো এই টকটা মূলত হচ্ছে আইওটি এবং কম্পিউটার ভিশন, ইনফ্যাক্ট ইমেজিং ও আইওটি রেঞ্জের মধ্যে পড়ে যদি আইওটি সেন্সর ব্যবহার করে আমরা ভিশন অথবা ইমেজিং কনসিডার করি। তো হিউম্যান অ্যাক্টিভিটি অ্যানালাইসিস, স্পেশালি হেলথ কেয়ার রিলেটেড অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আমি কিছু কথা বলবো। আমার কাজকর্ম সম্পর্কে কিছুটা দেখতে হলে এই ওয়েবসাইটে গেলে আমার রিসেন্ট কাজগুলো দেখা যেতে পারে। ছাত্রছাত্রীদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভবিষ্যতে গিয়ে দেখতে পারো। যদি আগ্রহী হও তাহলে কোনো পেপার লাগলে আমাকে বললে আমি ডাউনলোড করে দিব। এটাই হচ্ছে শুরুর কথা। আমি আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এটা তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, সবাই চিনে। আর এইটা হচ্ছে ওসাকা ইউনিভার্সিটি, এ বিট ডিফারেন্ট টাইপ অফ প্যাটার্নস। তো আজকের লেকচার গুলো মূলত হচ্ছে এই বইয়ের যে কন্টেন্টস গুলো তার উপরে। আমি মূলত বেশ কয়েকটা বই লিখেছি বা এডিটেড বুক হিসাবে আছে, কতগুলো পাইপলাইনে আছে, ইন প্রেস এন্ড ইন অ্যাপিয়ার, সবগুলো এই বছরই চলে আসবে। আর কয়েকটা বই কয়েক বছর আগে ছিল। তো এগুলো মূলত আইওটি সেন্সর, হিউম্যান অ্যাক্টিভিটি এন্ড বিহেভিয়ার রিকগনিশন, অ্যানালাইসিস, এগুলো নিয়ে। তো শুরুতে আমি কয়েকটা পয়েন্ট বলি, কারণ আমি দেখেছি যে অনেকে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারে না। তো ইয়াং রিসার্চারদের জন্য আমার একটা পয়েন্ট হচ্ছে যে যখনই কোনো একটা কাজ করবে, সিলেক্ট এ পয়েন্ট হোয়ার ইউ ক্যান ওয়ার্ক। অনেক ক্ষেত্রে যেটা হয় যে একটা সুন্দর ডেটা সেট তৈরি করা, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। হেলথ কেয়ার অ্যাপ্লিকেশনস অনেক গুরুত্বপূর্ণ গ্লোবালি। তো এই লাইনে যদি কেউ কাজ করতে চায়, সে করতে পারে। Don't jump on easily on products until you profoundly do experiments and satisfied with the results. অনেকেই আছে যে মাত্র 6 মাস 1 বছর কাজ করলো, করেই কিছু একটা করে ভাবলো যে এটা প্রোডাক্টে চলে যাবে, অথবা সেটা হলো যে প্রচন্ড প্রচার প্রসার এবং প্রেস। এটা একটু মর্যাদা রেখে করা ভালো। এই ক্ষেত্রে ছাত্রদের চেয়ে শিক্ষকরা হয়তো অনেক সময় আমরা দায় মানে আমাদের দায় বেশি, কারণ আমরা এদেরকে কন্ট্রোল করা উচিত যদি কখনো ছাত্রছাত্রীরা বেশি হইচই করে ছোট কাজকে, মানে ছোট কাজকে ছোট, বড় কাজকে বড়, এবং যেই কাজে যে ডিমান্ড সেটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যাব। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর মানে ফেসবুক বা এগুলো আসার কারণে এখন এগুলো একটু বেড়ে গেছে, এবং আমরা সবকিছুতে ওয়াও ওয়াও করছি, সবকিছুতে কনগ্রেচুলেশন জানাচ্ছি। এটা একটু খেয়াল রাখতে হবে আর কি। কাউকে নিরুৎসাহিত করব না, কিন্তু উৎসাহ দেওয়ার মতো একটা লেভেল থাকতে হবে।
তো যারা জানে তাদের সামনে আমরা যেন হাসির পাত্র না হই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে যে হট টপিক আমরা জানি যে এআই, আজকে যে আইওটি, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, রোবোটিক্স, ব্লকচেইন, এগুলো শুনেই যেন আমরা মানে না ছুটি, না লাফাই। এটা এই জন্য বললাম যে আমাদেরকে আসলে গভীরভাবে ডিপ স্টাডি করে ওই টপিকটা জানতে হবে, তার স্টেট অফ দ্য আর্ট মানে লেটেস্ট কাজগুলো জানতে হবে। জানার পরে আমাদের দেখতে হবে আমাদের কতটুকু কাজে লাগে বা আমাদের দক্ষতা আছে কিনা, সেভাবে আমরা কাজ করতে পারবো কিনা। হুইমজিক্যালি নয়, একটা নলেজ বেসড এফোর্টস থাকতে হবে, তাহলে দেখা যাবে যে ওই টপিকটা সম্পর্কে কাজ করবো। আমি শুনে খুবই খুশি হয়েছি যে আইওটি একটা ল্যাব হয়েছে এবং যারা ইনভলভ আমি জানি যে তারা খুব ভালো কাজ করেন এবং তাদের ডেভোশন আছে, মোটিভেশন আছে। সো এই টাইপের বিষয়গুলো আমাদের দিকে আগাতে হবে, যাতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আমরা সলিড কাজের দিকে এগোতে পারি। এবং এটা মাথায় রাখতে হবে যে রিসার্চ ইজ নট লাইক এক দেখাতেই প্রেম, যে তাকালাম আর প্রেমে পড়ে গেলাম, এরকম নয়। সো লার্ন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, এবং আমাদের মিড টার্ম, লং টার্ম নলেজ বেসড রিয়ালিস্টিক প্ল্যান থাকতে হবে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ডোন্ট কিপ ডুইং ইজি থিংস অলওয়েজ। এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাই যে টানা কয়েক বছরে বেশ কয়েকটা লোকাল কনফারেন্সে আমাদের ছেলেপেলেরা পার্টিসিপেট করছে, দ্যাটস ওয়ান্ডারফুল। কিন্তু দেখা যাচ্ছে যে মানে ইজি থিংই করছে, একটা ইজি করার পরে আরেকটা টপিক আরেকটা ইজি করার চিন্তা করছে। নট দ্যাট যে রিসার্চ হচ্ছে একটা ইনক্রিমেন্টাল জিনিস, আমরা ইনক্রিমেন্ট করার চেষ্টা করব, একটা কাজকে বেশ কিছুদিন ধরে ধরে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। শুধু পাবলিকেশনের পিছনে দৌড়ালে ভালো কাজ কখনোই আসবে না, সলিড কাজ কখনো আসবে না। আমরা জাতিগতভাবে এখন আগের তুলনায় গবেষণায় এগুচ্ছি, এটা মাথায় রেখে আমাদেরকে আরো বেশি সলিড এবং অথেন্টিক হওয়ার চেষ্টা করতে হবে। পাস্ট ইজ পাস্ট, আমরা এখন থেকে সামনের দিকে তাকাবো। থিঙ্ক অ্যান্ড ফাইন্ড এ সলিউশন। অনেক সময় দেখা যায় ব্যাড রেজাল্ট আসে, ডোন্ট ওয়ারি, তুমি তো অ্যাটলিস্ট বা আপনারা অ্যাটলিস্ট নিউ নলেজ ক্রিয়েট করার চেষ্টা করলেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আউটকাম বেসড সলিউশন ইজ ইম্পর্টেন্ট, বাট মিড টার্ম বা লং টার্ম প্ল্যান আরো বেশি গুরুত্বপূর্ণ। ওইটাও আউটকাম বেসড সলিউশনের মধ্যে পড়ে, কিন্তু আমরা যদি এমন না ভাবি যে 6 মাস 1 বছরে আমরা চেঞ্জ করে ফেলবো বা একটা রেজাল্ট পেয়ে যাব, এটা হয় না সাধারণত। Hence must need to know what are the best work so far, state of the art, কাজ কি কি সেটা জানতে হবে। এবং অবশ্যই মাস্ট ওয়ার্ক দ্য হার্ডেস্ট। অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার কিন্তু বলে ফেলছেন 12 ঘন্টা, হুইচ ইজ এক্সিলেন্ট। মানে একটা মানে মিনিমাম একটা লাইন বলে দিয়েছে যে 12 আওয়ার্স পার ডে ইউ নিড টু ওয়ার্ক। আমি বলবো যে আরো বেশি, মানে যত বেশি পরিশ্রম করব তত বেশি আমরা উঠবো, এবং যারা যত দুর্বল থাকে তাদেরকে তত বেশি পরিশ্রম করতে হয়। মানে আমাদের যদি রাস্ট পড়ে যায় বেশি, মরিচা পড়ে যায় বেশি, এবং ইয়েস উই হ্যাভ ইনক্লুডিং মাইসেলফ, তো আমাদেরকে সেটা ওভারকাম করতে গেলে বেশি বেশি ঘষাঘষি দিয়ে 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 পরিশ্রম করতে হয়। যেমন এখন কোরবানির সময় অনেকে যেটা করবে, ছুরি বের করবে ভিতর থেকে, যেগুলো গত 1 বছর হয়তো ব্যবহার হয়নি। তখন কি করতে হবে, এটাকে অনেক বেশি ঘষে 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 এটাকে ধারালো করতে হবে। তো আমাদেরকেও সেই পরিশ্রমটা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। আর স্পেন্ড মানি টু ফর রিসার্চ। ইউনিভার্সিটি যতটুকু দিতে পারে, বাসা বা ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট, এডুকেশন এবং রিসার্চের পিছনে প্রচুর খরচ করতে হবে। অনেকে যে বিয়েতে লাখ লাখ টাকা খরচ করে, অনেক গার্জিয়ান এখানে সিনিয়রও আছে বা 2 দিন পরে সিনিয়র হবে, ছেলে মেয়েদের বিয়ের জন্য 10 লাখ টাকা 5 লাখ টাকা রাখার দরকার নাই। ওইটা ছেলে মেয়েদেরকে একটা ভালো পিসি কিনে দিয়ে, ভালো ম্যাটেরিয়ালস কিনে দিয়ে অথবা অন্য জিনিসপত্র কিনে দিয়ে তাকে গবেষণায় ঢালুন, যাতে করে ওরা এটাতে কাজ করে, এবং এটা আলটিমেটলি ওদের বিয়ের জন্য ভালো হবে, যদি আপনি বিয়ে নিয়ে খুব বেশি চিন্তা করেন। তো এই বলে আমি আমার টপিক নিয়ে আলাপ করব। এগুলা বলার উদ্দেশ্য হলো যে আসলে আমরা একটা টপিক জানবো, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিছু গাইডলাইন, সো দ্যাট উই ক্যান মুভ ফরওয়ার্ড। তো হেলথ কেয়ার ডোমেইন, হিউম্যান অ্যাকশন বা অ্যাক্টিভিটি অথবা গেইট রিকগনিশন, আমি প্রথমে কিছু বেসিক এবং অ্যাপ্লিকেশন বলবো, দেন ডেটা সেট, কিছু চ্যালেঞ্জ নিয়ে কথা বলার পরে আমি গত কয়েক বছর ধরে যেসব কাজ করছি তার একটু সামারাইজ ভার্সন করব, ফাইনালি কনক্লুশন। তো যারা জানে না, একদমই নতুন, তাদের জন্য বলছি, কম্পিউটার ভিশন মানে হচ্ছে, ভিশন তো মানে আমাদের ভিশন আমরা জানি। তো এটা একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, অফকোর্স সায়েন্স রিলেটেডই, যেখানে মূলত কম্পিউটার অথবা একটা ইন্টেলিজেন্ট মেশিন কিভাবে আন্ডারস্ট্যান্ড করে বা করতে পারে ফ্রম ইমেজ অথবা ভিডিও, এটাই হচ্ছে কম্পিউটার ভিশনের একটা কাজ। এবং উই ওয়ান্ট যে মেশিন থিঙ্ক করবে, যা দেখে তার উপর বেস করে সে কিছু একটা করবে, সিদ্ধান্ত নেবে, এবং এটা ডে বাই ডে আগাচ্ছে। ফর এক্সাম্পল, আমাদের কিন্তু ক্যামেরা আছে, প্রচুর ক্যামেরা চারপাশে, সেই ক্যামেরাগুলো কিন্তু দেখার পরে সে ভিডিওটা রেকর্ড করে, দ্যাটস ইট।
কিন্তু সেই দেখে মানে দৃশ্য দেখে সে যদি আন্ডারস্ট্যান্ড করতে পারে, অর্থাৎ এই ক্যামেরার ভিতরে যদি কোনো প্রসেসর থাকে, সেই প্রসেসরের মধ্যে যদি এমন কোনো প্রোগ্রাম দেয়া থাকে বা বুদ্ধিমত্তা দেয়া থাকে, ইন্টেলিজেন্ট ক্যামেরা বানাতে পারি, তাহলে দেখা যাবে যে সে সিদ্ধান্ত নিতে পারবে। তখনই কম্পিউটার ভিশনের কাজটা হলো। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই হচ্ছে বিষয়। এবং কম্পিউটার ভিশনে আরেকটা ডোমেইন আগে ছিল না, কিন্তু এগুলো এখন বেড়েছে যে মানে ব্লাইন্ডদের ক্ষেত্রে কি হবে? বিয়ন্ড দ্য স্পেকট্রাম, আরজিবি ডোমেইনের বাইরে অন্য ডোমেইনে যদি হয় তাহলে কি হবে? তো এই বিষয়গুলো আমাদের এখন গবেষণার অধীনে চলে আসছে। আমরা যদি দেখি যে মেশিন ভিশন বা কম্পিউটার ভিশন, ইমেজ প্রসেসিং, এই ডিসিপ্লিন গুলো মূলত মেশিন লার্নিং, যেগুলো আমরা অনেক চিন্তা করি, এবং ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওমেট্রি, অপটিমাইজেশন, নিউরোবায়োলজি, ইমেজিং, ফিজিক্সের সাথেও জড়িত যারা ওই লাইনে, অপটিক্স লাইনে কাজ করবে, সিগন্যাল প্রসেসিং তো অফকোর্স অ্যাট দ্য টপ, এআই এগুলোর সাথে জড়িত, এবং রোবট ভিশন বা রোবোটিক্সে যদি কেউ কাজ করে বা কন্ট্রোলে কাজ করে। তো রিকগনিশন বলতে আমরা বুঝাই যে কোনো কিছু রিকগনাইজ করা, চিনতে পারা। যেমন আমি ছবি দেখে চিনতে পারলাম উনি হচ্ছেন শাহরিয়ার। আমি ছবি দেখে চিনতে পারলাম যে এক্স ওয়াই জেড, অথবা অন্য কিছু। তো যদি আমরা মেশিনকে বা কম্পিউটারকে প্রোগ্রামিং এর মাধ্যমে এমন ভাবে অ্যালগরিদম দিয়ে তৈরি করতে পারি যে সে কোনো কিছু চিনতে পারছে, তখন আমরা তাকে বলি সে রিকগনাইজ করতে পারছে অথবা ক্লাসিফাই করতে পারছে। বিভিন্ন ক্লাস মানে বিভিন্ন আলাদা আলাদা জিনিসগুলোকে সে ধরতে পারছে। তো হিউম্যান রিকগনিশন এর নয়, এখানে হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি অথবা অ্যাকশন রিকগনিশন, যে একটা মানুষ কি কাজ করছে এটা আমি বুঝতে পারছি কিনা। যেমন এখন যদি সবার ভিডিও অন থাকে এবং জুমের মধ্যে যদি এই ভিডিওটা প্রসেস করে এমন কোনো মেকানিজম থাকে যে কে ঘুমাচ্ছে, কে মনোযোগ দিচ্ছে, কে অন্যদিকে তাকায় আছে, ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে রিকগনিশন। আরো স্মার্ট হবে যদি এই ভিডিওগুলো দেখে যে রিকগনাইজ করা যায় যে আমি একটা যোগ করলাম, তাহলে যোগ করার সাথে সাথে তার রিঅ্যাকশনটা যা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে কিনা। আমি হঠাৎ করে একটা অ্যাবনরমাল সাউন্ড করলাম, এতে আতঙ্কিত হয়ে যাচ্ছে কিনা। তার মানে যদি হয় এবং অন্যান্য বিষয়গুলো হয়, এগুলো অ্যানালাইসিস করে কিন্তু হিউম্যান সাইকোলজি, হিউম্যান ইমোশনাল বিষয়গুলো বোঝা যায়। এবং এগুলো এই লাইনেও কাজ চলছে বা কাজ আছে। তো কিন্তু এবং আরো ইন্টারেস্টিং অনেক কাজ তৈরি করার অবকাশ আছে। তো যেটা বলছিলাম যে অ্যাকশন রিকগনিশন বলতে বোঝায় যে হোয়াট অ্যাকশন অথবা ক্লাসেস আর প্রেজেন্ট ইন দ্য ভিডিও। আর ডিটেকশন হচ্ছে যে মানে ভিডিওর কোন জায়গায় অ্যাকশন আছে। হঠাৎ করে কিছু নেই, হঠাৎ করে কোনো একটা লোক ভিডিওর সিনে আসলো, তাহলে কখন আসলো, কোথায় আসলো, এইগুলো হচ্ছে অ্যাকশন ডিটেকশনের কাজ। তো আমরা দেখবো যে অ্যাকশন রিকগনিশন বা হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন, এই দুইটা টার্মে প্রচুর ওভারল্যাপ করে। তো এনভায়রনমেন্টাল সেন্সর বেসড ডাটা দিয়েও হয়, যেখানে হচ্ছে যে পরিবেশের বলতে বোঝাচ্ছে মানে ঘরে বা বাইরে বিভিন্ন জায়গায় অন বডি নয়, অফ বডি বিভিন্ন রকমের সেন্সরস লাগানো থাকে, সেগুলোর মাধ্যমে জাজমেন্ট করার চেষ্টা করা হয় যে হোয়াট ইজ গোয়িং অন অ্যারাউন্ড। আরেকটা অপশন হচ্ছে ওয়্যারেবল সেন্সর বেস, যে আমার হাতে ফিটবিট আছে অথবা কানে কোনো একটা ডিভাইস রয়েছে অথবা বডিতে অন্য কোথাও কোনো একটা সেন্সরস রয়েছে, যেগুলোর উপর বেস করে আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি অ্যানালাইসিস করার চেষ্টা করি। তা ওয়্যারেবল সেন্সর বেসড হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশনটা মোর, কারণ হচ্ছে যে মানুষজন মোবাইল ফোন ব্যবহার করে অথবা ফিটবিট ব্যবহার করে বা স্মার্টফোন ব্যবহার করার সাথে স্মার্ট ওয়াচ ব্যবহার করে, এগুলোর করা হয়। কিন্তু এগুলো একটা প্রবলেম হচ্ছে যে পেশেন্ট পছন্দ করে না, বা এল্ডারলি পিপল পছন্দ করেন না, কারণ হচ্ছে যে এটা ডিসকমফোর্ট ক্রিয়েট করতে পারে বা করে। তো এই হচ্ছে বিষয়। আবার স্মার্টফোন সবসময় যে আমি ক্যারি করছি তা না। যেমন মেয়েরা নিশ্চয়ই হাতে স্মার্টফোন নিয়ে হাঁটে না। যারা ভাব ধরে তারা অনেকে হাতে স্মার্টফোন নিয়ে হাঁটে, কিন্তু আবার ছিনতাইকারীর ভয়ে সেই ভাবও ধরা যায় না, তখন পকেটে রাখে, কেউ ব্যাগে রাখে। ঠিক আছে, তো বডির সাথে যদি না থাকে তাহলে আবার সে প্রপারলি ইনফরমেশন দিতে পারছে না। তো এগুলোও রয়েছে আর কি। তবে এটা তো সত্যি কথা যে ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি, সিমিলারলি ওয়ান সলিউশন ক্যান নট সলভ এভরি অ্যাকশন অর এভরিথিং অন আর্থ। এই জন্য আমাদের ডোমেইন স্পেসিফিক হয়ে সেই অনুসারে আমাদের কাজের পরিকল্পনা করতে হবে। যেই কাজটা এল্ডারলি পিপলের জন্য অথবা পেশেন্ট, এবং পেশেন্ট বিভিন্ন রকমের পেশেন্ট আছে। আমি কয়েকটা হসপিটালের সাথে জড়িত হয়ে কাজ করি। তো আমাদের ডোমেইন ভিন্ন, ফলে দেখা যাচ্ছে যে ওই ওই কারণে সেন্সরস এর প্যাটার্নটাও ভিন্ন হচ্ছে।
আরেকটা হচ্ছে যেটা মানে অনেক বেশি কাজ হচ্ছে গ্লোবালি ফর দ্য লাস্ট 20 ইয়ার্স ফর এক্সাম্পল, যে ভিডিও বেসড হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন, যে আমি ভিডিও অ্যানালাইসিস করে আন্ডারস্ট্যান্ড করব যে কে কি করছে। এটা অসম্ভব কঠিন, আমরা দেখব পরে। তো কিন্তু এটার নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে সিকিউরিটি, প্রাইভেসি, এই দুইটা বিষয়। কিন্তু যেখানে সিকিউরিটি বা প্রাইভেসি ইস্যু নাই, সেই জায়গায় ভিডিও বেসড হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশনে কাজ হবে। যেমন সার্ভেইলেন্স ফর এক্সাম্পল, অথবা আউটডোরে ফাইটিং যদি হয়, ওগুলো আমরা রিকগনাইজ করতে গেলে। কিন্তু আউটডোর পারফরমেন্স পুয়ার রিলেটিভলি বিকজ অফ ইলুমিনেশনস ভেরিয়েশন, কারণ আমরা জানি লাইট কম অথবা বেশি এর উপরেই অনেক কিছু ভ্যারি করে। ফেসবুকে যারা ছবি দেয় তারা তো খুব ভালো করেই জানে, বিশেষ করে মেয়েরা যারা একটু কেয়ারফুলি ছবিটা দেখে একটুখানি টিউনিং করে টোরে এরপরে আর একটু ফর্সা বানানোর চেষ্টা করে ছবি দেয়। কেন দেয় জানি না, ফর্সা বানানো আমাদের কালচার থেকে সরে আসতে হবে। এনিওয়ে, তো এখন যেটা সেটা হচ্ছে যে এই যে অ্যাকশন রিকগনিশন আমরা দেখলাম, সেটা এখন যায় যে অ্যাকশন রিকগনিশনের অনেক অ্যাপ্লিকেশনস রয়েছে পৃথিবীতে। মানে ইফ ইউ লুক এট ইন অল ডোমেইনস, অ্যাক্টিভিটি রিকগনিশনের থাউজেন্ডস অফ পেপারস পাবলিশ হচ্ছে প্রায় এভরি 2-3 ইয়ার্স। তো এটা কারণ হচ্ছে যে অনেক রকমের মানে চ্যালেঞ্জ রয়েছে, এবং সেই চ্যালেঞ্জগুলো হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে, বিকজ এটার অ্যাপ্লিকেশনস ডোমেইনটা খুবই স্ট্রং, স্পেশালি ইন হেলথ কেয়ার গ্লোবালি, সার্ভেলেন্স এবং হিউম্যান মেশিন ইন্টারাকশনস এন্ড সো অন। তো যেমন কিছু অ্যাপ্লিকেশন দেখি যে ভিডিও সার্ভেলেন্সের ক্ষেত্রে বা সিকিউরিটির ক্ষেত্রে এটা দরকার হচ্ছে। স্পোর্টস ভিডিও অ্যানালাইসিস তো আমরা দেখি কিভাবে, ক্রিকেট যারা দেখি তারা জানি যে কিভাবে অ্যানালাইসিস করে, ফুটবলও এখন চলে আসছে। তার মানে কি, এগুলো রিয়েল টাইমে আমাদেরকে বা সুডো রিয়েল টাইমে আমাদেরকে সলিউশনস দিচ্ছে বাই প্রসেসিং। বাট স্পোর্টস ভিডিও অ্যানালাইসিস ক্ষেত্রে যেটা হয়, প্রচুর মানি আছে, তা পয়সা যেখানে আছে সেখানে হাই কম্পিউটিং ফ্যাসিলিটি, ভেরি স্মার্ট অ্যালগোরিদমস অথবা অনেক রকমের ক্যামেরা সিস্টেম ব্যবহার করে ডেটা কালেক্ট করা সম্ভব। কিন্তু নর্মাল লাইফে তো আমাদের পক্ষে সম্ভব না এত কিছু করা। এই জন্য এটাও কিন্তু একটা বিশাল পার্থক্য, যখন আমি একটা ডোমেইনে কাজ করব আর একটা ডোমেইনে, যে তাদের লিমিটেশনস কি, তাদের স্কোপটা কি, তারা কিভাবে কাজ করবে সেটা। একটা গভর্নমেন্ট যখন সেন্ট্রালি ভিডিও সার্ভিলেন্সের চিন্তা করবে, ইউএস আর্মি যখন চিন্তা করবে, তখন তারা টাকা পয়সা চিন্তা করবে না। কিন্তু যখন আমরা প্রতিটা হাউস হোল্ডে চিন্তা করব যে আমার সার্ভেলেন্স ক্যামেরা স্মার্ট ক্যামেরা হবে এবং সে রিকগনাইজ করবে যে কোনো ইন্ট্রুডার আসলো কিনা, বাইরের কেউ আসলো কিনা, বা কোনো বিপদ হলো কিনা, তাহলে কিন্তু আমরা লো কস্ট এবং খুবই লো কস্ট সিস্টেমের কথা চিন্তা করব। অ্যাকশন আন্ডারস্ট্যান্ডিং বাই রোবট, এটা আমাদের দেশের জন্য প্রয়োজন নয়, বিকজ আমাদের দেশে প্রচুর মানুষ আছে। কিন্তু যেই দেশে মানুষ কমে যাচ্ছে, আমরা পরবর্তীতে দেখবো কান্ট্রিজ লাইক জাপান ওর কোরিয়া, নিউজিল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, যেখানে আপনার এল্ডারলি পিপল অথবা হসপিটালে যারা আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে হাসি খুশি রাখার জন্য রোবট দরকার পড়ে, বা পড়ছে, বা তার রিসার্চ করছে। এখনো তো সেই পর্যায়ে যায়নি, কিন্তু এগুলো নিয়ে প্রচুর গবেষণা চলছে। হসপিটাল বা রিহ্যাবিলিটেশন সেন্টার বা স্মার্ট হাউসে প্রচুর পরিমাণে প্রয়োজন, বিকজ আমাদের দেশে এখন আমরা দেখতে পাচ্ছি যে গড়ে পার ফ্যামিলিতে একটা অথবা দুইটা বাচ্চা, এবং তারা যদি বিদেশে চলে যায় তাহলে মা বাবা একাই থাকতে হয়, এবং কোনো কারণে যদি মা বাবার একজন মারা যান তাহলে কিন্তু একজন একা থাকতে হয়। অনেক সময় যৌথ ফ্যামিলি প্রথাটা আস্তে আস্তে কমে যাওয়ার কারণে আত্মীয় স্বজন বা সেরকম পাওয়া মুশকিল হয়। ওইসব ক্ষেত্রে আমাদের কিন্তু হয় ঘর, মানে নিজের ঘরটাই একটা মানে এল্ডারলি কেয়ার হোমের মতোই অবস্থা হয়ে যায়, যে নিড স্মার্ট সিস্টেম, যাতে করে রিমোটলি মা অথবা বাবার অথবা এল্ডারলি পার্সনের বিভিন্ন গতিবিধি, তাদের কোনো প্রবলেম, গতিবিধি মানে নট টু কন্ট্রোল, মানে কোনো অ্যাবনর্মাল সিচুয়েশন হলে বা হেলথ কেয়ারে কোনো প্রবলেম হলে উই ক্যান টেক কেয়ার। এই কাজগুলো হচ্ছে আমাদের ওসাকা ইউনিভার্সিটি ল্যাবেও হচ্ছে খুব প্রফেশনালি, কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে প্রাইভেসি ইস্যু যেরকম আছে, প্লাস অনেক সেন্সর বসানো এবং সেগুলোকে মনিটর করে ওগুলো থেকে ডেটা কালেক্ট করে, নট সো ইজি, ভেরি ডিফিকাল্ট, বাট স্টিল এই কাজগুলো করা যেতে পারে, এবং এটা খুবই খুবই প্রয়োজন বলে আমি মনে করছি। এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা জরুরি। এই 17-18 কোটি মানুষের মধ্যে কিন্তু আমাদের এখন অনেক সিঙ্গেল প্যারেন্টস এল্ডারলি পিপল হিসেবে বসবাস করছেন, এবং তাদের সাপোর্ট সেভাবে পাওয়া যাচ্ছে না। এবং যারা সন্তানরা বিদেশে থাকতে বাধ্য হয়, তাদেরকে ইভেন আজকে না হয় আমরা অন্য দেশে চলে যাই, কিন্তু আজ থেকে 20 বা 30 বছর আগে কিন্তু গ্রাম থেকে সবাই শহরে আসছে, এবং তখন কিন্তু এমন না যে প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে যেতে পারতো। সেই তুলনায় এখন কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার হওয়ার কারণে আমরা এইসব সিস্টেম ব্যবহার করতে পারি এবং চেষ্টা করতে পারি। এন্টারটেইনমেন্টে তো প্রচুর ব্যবহার হয়, মনিটরিং ক্রাউডেড সিনস এগুলো আছে। যদি লোক মারামারি করছে কিনা বা এটা দেখার জন্য
স্পেশালি ডিটেক্টিং ফল, যে এটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি ইন হসপিটাল এনভায়রনমেন্ট এবং হচ্ছে যে বিভিন্ন জায়গা বা এল্ডারলি হোম কেয়ার সেন্টার গুলোতে, যেখানে ফল ডিটেকশন একটা বড় সমস্যা। ফর এক্সাম্পল কিউশ ইউনিভার্সিটি হসপিটালের প্রাইভেট একটা রিপোর্ট থেকে আমি জেনেছি যে প্রতি মাসে অ্যাবাউট 45 পেশেন্ট ফল ডাউন করে। তা ইউ থিঙ্ক যে আপনি হসপিটালে গেলেন এবং সেখানে পড়ে গেলেন, পড়ে যাওয়া মানে কিন্তু আপনার কোমর ভেঙে গেল অথবা অনেক বড় রকমের সমস্যা হলো, যেটা আরো বেশি প্রবলেমেটিক। এবং এটা ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ যদি আমরা চিন্তা করি, গভর্নমেন্টের হিউজ কস্ট ইনকার করে আর নিজের লাইফটাও তো একটা কষ্টকর। তা আমরা যদি ফল ডিটেক্ট করা, যেরকম আছে ফল প্রেডিকশন করতে পারে আগে থেকে যে কেউ মাথা ঘুরিয়ে পড়ে যাবে বা তার বডির সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে সে পড়ে যেতে পারে, তখন কিন্তু সে তাকে ওয়ার্নিং দেয়া যায়, অথবা ডাক্তার অথবা মানে নার্স অথবা রিলেটিভসরাই এই ওয়ার্নিং পেলে সেভাবে কাজ করতে পারে। এই কাজগুলো কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ এবং গ্লোবালি ফল ডিটেকশন নিয়ে অনেক কাজ হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা দেখব ডেটা সেট ক্রিয়েট করা। আমি নিশ্চয়ই আমার মাকে ধাক্কা দিয়ে বলবো না যে মা তুমি 5 বার পড়ো আর আমরা ডাটা কালেক্ট করি। তো এটাতে একটা সমস্যা। তা কিভাবে করতে হবে এটা চিন্তা করতে হবে। এবং এই ক্ষেত্রে ২ টা ডোমেইন, একটা হচ্ছে ভিডিও নিয়ে যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা YouTube এর ভিডিও কালেক্ট করে আমরা হয়তো ডাটা সেট তৈরি করতে পারি। বাট হোয়াট অ্যাবাউট সেন্সর? যে আমার হাতে একটা সেন্সর আছে বা আমি একটা হসপিটালে আছি, আমার যে একটা বেল্ট লাগিয়ে দেয় হাতের মধ্যে বা পায়ে, সেটার মধ্যে কোনো একটা সেন্সর দিয়ে দেওয়া হলো। সেই সেন্সর ডেটা কালেক্ট করে আমার কিছু গতিবিধি জানছে। দ্য পয়েন্ট হচ্ছে যে মানে ওগুলা কিভাবে এনালাইসিস করব অথবা ম্যানেজ করব, এই বিষয়গুলো যথেষ্ট চ্যালেঞ্জিং। খুবই কম কাজ হয়েছে এই ক্ষেত্রগুলো দেখতে হবে। ডেটা সেট কালেক্ট করা একটা বড় সমস্যা। অন্যান্য বিষয় রয়েছে। সেন্সর বেসড ডোমেইনের ক্ষেত্রে ডেইলি এক্সারসাইজ মনিটরিং আমরা জানি এটা যথেষ্ট হয়। পেশেন্ট মনিটরিং আউটসাইড হসপিটাল, থিংক অ্যাবাউট দিস, যে আমরা একজন পেশেন্টকে অপারেশন করার পরে, সার্জারি করার পরে বাসায় পাঠিয়ে দিলাম। বলা হলো যে আপনি ১ মাস এইভাবে নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন। কিন্তু আমরা কি করি, ১-২ সপ্তাহ পরে আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারি না, বিকজ উই আর হিউম্যান বিইং এবং আমরা অনেক কিছু মানতে চাই না। ঠিক আছে? ওই সময় দেখা যায় এল্ডারলি পিপলও দেখা যায় যে তরুণদের মতো হয়ে যায় যে মানে কোনো কিছু মানবো না। ঠিক আছে? তরুণদের মতো টকবক, টকবক করবে, অনিয়ম করবে অ্যান্ড সো অন। তখন আবার সমস্যা হয়ে সে হসপিটালে যায়। অনেক প্রেগনেন্ট মা বাংলাদেশে যেহেতু সিজারিয়ান অপারেশন অনেক বেশি হয়, সি-কাট হয়। তো দেখা যায় যে তাদেরও অনেক প্রবলেম হয়। আমরা হাইড করি কিন্তু ডাক্তারের কাছে যেতে হচ্ছে। প্রবলেম হচ্ছে। এগুলো সমাধানটা কি? সমাধান একটা হতে পারে যদি আমরা কোন রকমের ডেটা এনালাইসিস করে এবং মোবাইল অ্যাপস এন্ড আইওটি সেন্সর ব্যবহার করে আমরা যদি স্টাডি করে দেখতে পাই যে কোন সময়ে সে অনিয়ম করছে বা কতটা অনিয়ম করছে, অথবা তার সাথে হসপিটালে রিটার্ন করার প্রেডিকশন, এগুলো যদি অ্যানালাইসিস করা যায় তাহলে দেখা যাবে যে আমরা আইওটি বেস সিস্টেমের মাধ্যমে যথেষ্ট পরিমাণ মানে ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশনে রাখতে পারি। কারণ হচ্ছে যে রোগী যত বেশি হসপিটালে যায়, আমাদের দেশে না হয় ইন্স্যুরেন্স বেস সিস্টেমটা সেভাবে নাই, কিন্তু ব্যক্তিগত টাকা তো যাচ্ছে। হসপিটালে রোগী যাওয়া কিন্তু স্বাস্থ্যকর না একটা জাতির জন্য অথবা একটা দেশের ইকোনমির জন্য। তো এই পয়েন্টটাও আমরা খেয়াল করতে পারি এবং এটা একটা কাজের অসম্ভব গুরুত্বপূর্ণ রেয়ার একটা কাজের ডোমেইন। অ্যানাদার হচ্ছে যেটা বলেছিলাম একটু আগে, যে সেন্সর বেসড ফল ডিটেকশন অ্যান্ড বিফোর ডিটেকশন, পড়ে গেলাম ভেঙে গেলাম সেটা বুঝলাম যে তখন আমাকে ধরে আপনারা বাঁচালেন, কিন্তু এটা যদি প্রেডিক্ট করা যায় দ্যাট উড বি ওয়ান্ডারফুল। এল্ডারলি কেয়ার ইন কেস অফ ইমার্জেন্সি, এখানেও ফল ডিটেকশন সাথে সাথে অন্যান্য বিষয়গুলো রয়েছে। ঠিক আছে? এরপর হচ্ছে রিমোট মনিটরিং অফ প্রেগনেন্ট উইমেন। একটা মা মানে ৯ মাস, যদিও গানে আমরা শুনি যে ১০ মাস ১০ দিন, কিন্তু আসলে তো বাস্তবে নয়। ৮-৯ মাস ধরে একটা বাচ্চাকে ক্যারি করে এবং এই সময় অনেক রকমের সাফারিংস হয়। যারা মা তারা ভালো করে জানে। তো পয়েন্ট হচ্ছে যে ওই সময় যদি আমরা রিমোটলি সেন্সরের মাধ্যমে স্টাডি করে, আইওটি সেন্সরের মাধ্যমে স্টাডি করে, ডেফিনিটলি ওই ক্ষেত্রে আমরা ভিডিও ব্যবহার করতে পারবো না। প্রেগনেন্ট উইমেনের এবং অবশ্যই এই ক্ষেত্রে আমাদের মেডিকেল স্টাফ আর ডাক্তারদেরকে ইনভলভ করতে হবে। জানতে হবে যে আসলে কোন ডোমেইন গুলো আমরা এক্সট্রাক্ট করতে চাই। বিফোর স্টার্টিং এ রিসার্চ উই নিড টু নো হোয়াট আর দ্য গোলস, এবং সেই গোলগুলো অ্যাচিভ করার জন্য কোন কোন স্টেপ গুলো আমাদের নিয়ে নিতে হবে। তো এই কথাগুলো বললাম এই জন্য যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এরিয়া, কম কাজ হয়েছে এবং আইওটি বেসড এই কাজগুলো যথেষ্ট পরিমাণ হতে পারে। তো এবার চলে যাই যে গ্রিন দেখলে আপনারা বুঝবেন যে ভিডিও বেসড, আর পিঙ্ক কালার দেখলে বুঝবেন যে সেন্সর বেসড। তো হিউম্যান মোশন অ্যানালাইসিস কে আমরা সাধারণত ৩টা মেইন গ্রুপে ভাগ করি। একটা হচ্ছে বডি স্ট্রাকচার, হিউম্যান ট্র্যাকিং এবং হিউম্যান অ্যাকশন রিকগনিশন ওভারঅল। সামটাইমস এগুলো কম্বাইনলি থাকে।
তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে মূলত আরজিবি বেসড আমাদের হিউম্যান অ্যাক্টিভিটি রয়েছে, যে আমরা ভিডিও ডাটা থেকেই মানে প্রায় 2 যুগ ধরে কাজ করছি। আগে যেটা হতো যে ক্যামেরা দিয়ে ডেটা কালেক্ট করা হতো, কিন্তু লাস্ট 5-7 ইয়ার্স ধরে ট্রেন্ড এসেছে যে ইউটিউবে লক্ষ লক্ষ মানে ভিডিও থেকে ডেটা এক্সট্রাক্ট করে দেন কাজ করা। অ্যানাদার ওয়ান হচ্ছে স্কেলেটন বেস, যেটা কিনেক্ট সেন্সর, মাইক্রোসফট কিনেক্ট সেন্সর যেটা নিয়ে আসছিল, পরে এরকম সিমিলার কিছু আছে। এর আগেও হয়েছে যে বডিতে জয়েন্ট লাগিয়ে বডি জয়েন্ট পয়েন্টস অ্যানালাইসিস করে। নাও বাংলাদেশে বসে যদি কেউ ভিডিও বেসড হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন কাজ করতে চায়, which is extremely difficult nowadays because অনেক লার্জ ডাটা হয়ে গেছে। ইয়েস, আপনি স্পেসিফিক ডোমেইন বা অ্যাপ্লিকেশনে যদি কথা চিন্তা করেন তাহলে ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ আপনাকে স্কেলেটন বেসডে চলে যেতে হবে, যাতে করে লো কম্পিউটিং ফ্যাসিলিটি নিয়েও আপনি কাজ করতে পারেন। বিকজ স্কেলেটন মানে হচ্ছে এই কঙ্কালের মতো আর কি, যে এই যে এখানে যে ইয়েলো কালারগুলো দেখতেছেন, যে আপনাকে শরীরের মানে 20 অথবা 25 অথবা 32 এরকম বডি জয়েন্ট পয়েন্টস দিবে। তো এক একটা পয়েন্টস মানে হচ্ছে এক্স ওয়াই জি, তিনটা মাত্র ভ্যালু। তো ওইটা যদি আপনি প্রতিটা ফ্রেমের জন্য পান মাত্র কয়েকটা নাম্বার, ওগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমরা হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশনে কাজ করতে পারি, এবং স্টিল এই ডোমেইনটা মানে অল্প কম্পিউটিং ফ্যাসিলিটি নিয়েও কাজ করা সম্ভব। তো এটা একটা বিষয়। 8 জিবি ডেপথ রয়েছে বা ডেপথ অনলি রয়েছে, তো সাধারণত এখন স্কেলেটনেই বেশি চলে গেছে কম্পেয়ার টু ডেপথ, বিকজ ডেপথ ইমেজে যারা কাজ করে তারা জানে যে ডেপথ ক্যামেরা থেকে যে আমরা ডেপথ ম্যাপ অথবা ডেটা পাই সেটা আউটডোরে ভালো কাজ করে না। নাম্বার 2 হচ্ছে যে 4-5 মিটার পরে আলটিমেটলি দেখা যায় যে যথেষ্ট ডেটাই পাওয়া যায় না, টু মাচ নয়েজি। সো এইসব কারণে দেখা যাচ্ছে যে অন্য ডোমেইনে মানুষজন ঘোরাফেরা করছে একটু রিলেটিভলি বেশি। অ্যানাদার পয়েন্ট হচ্ছে যে নরমালি ভিডিও তো আমরা জানি কন্টিনিউয়াস, যেমন আমার কথা কন্টিনিউয়াস সিকোয়েন্সের মাধ্যমে টানা একটা ভিডিও হচ্ছে, কিন্তু আমরা যদি মানে বেসিক্যালি যেটা দেখি সেগমেন্টেড ক্লাস, যে এক একটা অ্যাকশন এক একটা ক্লাসে কনভার্ট করা হয় এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা প্যাটার্ন ধরে প্যাটার্ন রিকগনিশনে কাজটা করা হয়। অন দ্য আদার হ্যান্ড কন্টিনিউয়াস সিকোয়েন্স যে হতে পারে, কিন্তু এটা খুব কমই হচ্ছে, ফলে এই ডোমেইনে অনেক কাজ করার আপনাদের অবকাশ আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যদি একটা ভিডিও থাকে পরপর অনেকগুলো কাজ থাকে, তাহলে আমরা কি টেম্পোরালি অর্থাৎ টাইমের সাথে সাথে কি আমরা সেগমেন্ট করতে পারি কিনা, যাতে করে অটোমেটিক্যালি একটা ভিডিওতে মাল্টিপল অ্যাকশনস থাকলে। তো এই কাজগুলো গত কয়েক বছর ধরে হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ। দেন হচ্ছে আইওটি সেন্সরের ক্ষেত্রে স্মার্টফোন ভেরি ওয়াইডলি মানে এক্সপ্লোর হয়, কারণ হচ্ছে যে অ্যাক্সিলোমিটার এবং জাইরোস্কোপ ছাড়াও অন্যান্য সেন্সরস রয়েছে। একটা বেসিক ব্লক ডায়াগ্রাম যদি বলি সেন্সর বেসড হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশনের ক্ষেত্রে, যেহেতু বাই দ্য ওয়ে সেন্সর বেসড হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন বাংলাদেশে বসে অনায়াসে করা যাবে, কারণ সেন্সর ডেটাগুলো আমরা যেটা পাই মূলত হচ্ছে যে অ্যাক্সিলোমিটার যদি হয় তাহলে 3 অ্যাক্সিস, একটু আগে স্কেলেটনের জন্য যেরকম বললাম, এই ক্ষেত্রেও আপনি এভরি টাইম সিরিজ প্যাটার্নে আপনি জাস্ট 3টা ভ্যালু পাচ্ছেন অ্যাক্সিলোমিটার হলে, বা জাইরোস্কোপ হলে অ্যানাদার 3, সামথিং লাইক দ্যাট। দেন ওই ডেটাগুলোকে প্রসেস করে বিভিন্ন রকমের ফিচার এক্সট্রাক্ট করে বিভিন্ন রকমের ক্লাসিফায়ার ব্যবহার করে, অবশ্যই মাঝখানে আপনার যথেষ্ট নোভেলটি আনলে কাজ ভালো হবে। ইউ ক্যান রিকগনাইজ ডিফারেন্ট হিউম্যান অ্যাক্টিভিটিস বেসড অন এ গুড নাম্বার অফ ডেটা সেটস হুইচ আর অ্যাভেলেবল। আমরা দেখবো, আমি আপনাদের জন্য তৈরি মানে স্লাইড এড করেছি, ফলে দেখতে পাবেন। নাও অ্যাকশন কাকে বলবো আসলে? অ্যাকশন বা বেসিক অ্যাকশন কাকে বলবো? যেমন আমরা যদি খেলি তাহলে ওই যে ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড, ডানে বামে দৌড়াচ্ছি, একেকটা আমরা বলতে পারি বেসিক অ্যাকশন। এবং আমরা বলতে পারি যে রিটার্নিং এ বল ইজ অ্যান অ্যাকশন। আবার অ্যাক্টিভিটি মানে প্লেইং টেনিস। কিন্তু আপনার লিটারেচারে দেখবেন যে অনেক পেপারেই অ্যাকশন অথবা অ্যাক্টিভিটি অথবা বিহেভিয়ার এগুলো মিক্স করে, কারণ হচ্ছে যে কোনো স্ট্যান্ডার্ড নোমেনক্লেচার নাই। হাউএভার ইন দ্য ডোমেইন অফ সেন্সর, সেখানে মানে আইওটি সেন্সর বেস যে কাজগুলো, সেখানে সবসময় ওরা অ্যাক্টিভিটি টার্মটাই ব্যবহার করে, হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন, ইভেন দো ওরা অনেক সময় খুব বেসিক অ্যাকশনও করে থাকে। এনাদার ক্রাইটেরিয়া আপনারা চিন্তা করতে পারেন যে আমরা যদি যত বেশি সময় যাবে তত বেশি আমরা তাকে বলবো অ্যাক্টিভিটি। অ্যান্ড ইন্টারাকশনস তো লম্বা সময় লাগে, এবং ইন্টারাকশনস রিকগনিশন অনেক জটিল কাজ, খুব কম কাজ হয়েছে, ফলে এই লাইনেও কেউ চাইলে কাজ করতে পারে। এবং আমরা জানি যেখানে ভ্যাকুয়াম
প্রবলেম আছে সেই জায়গায় হিট করলেই বরঞ্চ দ্রুত ভালো ফল পাওয়া যাওয়ার মানে ভালো ফল বলতে বোঝাচ্ছি যে অ্যাচিভমেন্টটা একটা আনন্দের হয় বা কম্পিটিশনটা কম থাকে। আর আমরা তো বেসিক্যালি অনেকেই পাবলিকেশনের জন্যই কাজ করি, সুতরাং সেটাও একটা বড় ফ্যাক্টর হয়। তো হিউম্যান হিউম্যান ইন্টারাকশনস অথবা দুইজনের বেশি পার্সন ইন্টারাকশন হলে বা হিউম্যান অবজেক্ট ইন্টারাকশনস এগুলোর কাজের যথেষ্ট পরিমাণ অবকাশ রয়েছে। এবং মজার বিষয় হচ্ছে যে ভিডিওতে কিন্তু আমি 2 জন বা 3 জন মানুষকে দেখতে পাচ্ছি। কিন্তু যখন সেন্সর বেসড হয় যে আমার পকেটেও মোবাইল ফোন আছে এবং এখান থেকে অ্যাক্সিলোমিটার ডাটা ধরেন যে একটা অ্যাপস এর মাধ্যমে কালেক্ট করা হচ্ছে এবং ডক্টর শাহরিয়ারেও মোবাইল ফোন আছে এবং হি ইজ অলসো কালেক্টিং দ্য ডেটা। এখন আমরা দুইজন হয়তো কোনো একটা কাজ করছি বা মারামারি করছি বা ইন্টারাকশনস করছি, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে দুইটার ডেটা নিয়ে কিভাবে আপনি রিকগনাইজ করবেন, কিভাবে হিউম্যান ইন্টারাকশনস ডিটারমাইন করবেন, এই কাজগুলো সেন্সর ডোমেইনে বা আইওটি সেন্সর ডোমেইনে খুবই খুবই কম হয়েছে বা হয় না বললেই চলে। তো এই জায়গায় আপনারা কেউ চাইলে খুবই ইন্টারেস্টিং ডোমেইন কাজ করতে পারেন। আমি যেটা বলি সেটা হলো যে অনেক আমাদেরকে রিসার্চের ক্ষেত্রে যে আমরা জানি যে ভিডিও বেসড 20+ ইয়ার্স ধরে এই কাজ করেছে, এই লেভেলে সাকসেস হয়েছে বা ওখানে ফেল করেছে। নাও সেন্সর বেসড ডোমেইনে ক্যান উই ডু দোজ থিংস যেটা এখনো হয় নাই? ক্যান উই ট্রাই সামথিং ডিফারেন্ট? লাইক আমি যেটা বললাম যে টেম্পোরাল সেগমেন্টেশন, কন্টিনিউয়াস ভিডিও থেকে অটোমেটিক্যালি ভিডিও সেগমেন্ট করে বলা যে একটা হয়েছে একটা হয়েছে। তাহলে সেন্সর বেসড ডোমেইনের ক্ষেত্রে আমরা এরকম টেম্পোরাল সেগমেন্টেশন করতে পারি কিনা, অথবা স্কেলেটনে কাজ হয় নাই, তেমন হয় নাই বললে চলে, তাহলে স্কেলেটনে আমরা করতে পারি কিনা, করার জন্য ডাটা সেটই আছে কিনা সেটাকে খুঁজতে হবে। তো এই জন্য সবসময় যেটা বলি যে লেটেস্ট কাজগুলো ভালো করে যদি আমরা এক্সপ্লোর করি তাহলে আমরা দেখবো যে কতটুকু কাজ হয়েছে এবং তার উপর বেস করে আমরা আমাদের নতুন কাজের যাত্রা শুরু করব। এবং হু নোজ আপনার এই কাজটাই গ্লোবালি পায়োনিয়ারিং কাজ হিসেবে আবির্ভূত হবে। সবাই এটাকে সাইড বেশি করবে, এটাকে গুরুত্ব দিবে। এই জন্য নতুন নতুন চিন্তা করাটা অনেক গুরুত্বপূর্ণ। অ্যাকশনের ক্ষেত্রে আমরা তো জানি যে এই যে নো মোশন বাট স্টিল অ্যাকশন, লোকাল মোশন, গ্লোবাল মোশন অ্যান্ড সো অন, অ্যান্ড দিস ইজ সামথিং স্পেশাল যে অনলি মাদার্স ক্যান ডু। মাল্টিটাস্কিং, যে তারা একসাথে অনেকগুলো কাজ করতে পারে। আমরা জানি যে বাবাকে একদিন বাচ্চা এবং অন্য ঘরের কাজপত্র দিয়ে গেলে মোস্ট অফ দ্য বাবাস একদিন পাস করে কোনো না কোনো ভাবে ম্যানেজ টেনেজ করে, কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ হলে টোটাল ম্যাচ। তো এই যে বিষয়গুলো, এই যে অ্যাকশনস গুলো টেম্পোরাল ভেরিয়েশন সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, আমরা রিকগনাইজ করার চেষ্টা করছি, এগুলো আমরা কিভাবে করব সেটাও একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের দেখতে হবে। সেন্সর বেসড এ অথবা হিউম্যান অ্যাক্টিভিটি ক্ষেত্রে আমাদের আমরা আরেকটা ক্যাটাগরি করতে পারি যে স্ট্যাটিক অ্যাক্টিভিটিস আমরা অনেক সময় বলে থাকি যে সিট বা স্ট্যান্ড, যদিও স্ট্যাটিক না বাট এরকম। ডাইনামিক হচ্ছে যে একটু বেশি মুভ করা, ওয়াকিং, রানিং, জগিং। আর যেখানে পশ্চারাল চেঞ্জ হয় সেগুলো আরেক রকম। তো যখন আমরা কোনো মেথড তৈরি করি তখন আমাদের এইভাবে যদি ক্লাস্টারিং করি তাহলেও চিন্তা করে দেখতে পারবো যে আসলে এক একটা ডোমেইনের জন্য এক এক রকম। যেমন স্লিপ মনিটরিং এর যে কাজগুলো হয়, আপনারা জানেন যে স্লিপ সেন্সরস রয়েছে বিভিন্ন রকমের। আইওটি সেন্সরে কিন্তু আমরা এটা নিয়েও কাজ করার অবকাশ রয়েছে। আমার একটা পচা কাজ ছিল, তো এখনো কোথাও পাবলিশ হয়নি। আমরা একটা স্লিপ মনিটরিং সিস্টেম বানিয়েছিলাম। তো আইওটি সেন্সরের আমরা জানি যে স্লিপ মনিটরিং অনেক রকমের কাজ করা যায় এবং লো কস্টে যদি করা যায় এবং ডিসকমফোর্ট না রেখে যদি করা যায় বা অন বডিতে টাচ না করেও যদি করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে খুবই গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, কারণ স্লিপিং ইজ এ বিগ প্রবলেম। আবার আরেকটা বিষয় যেটা আমি দেখি নাই কোথাও, যে অনেক সময় টডলার্সরা অনেক মুভ করে এবং বিছানা থেকে পড়ে যায়। খুব ছোট বাচ্চা হলেও তো আমরা তো ব্যারিয়ার দিয়ে বন্দি কারাগারে রেখে দেই। কিন্তু যখন একটু বড় হয় তখন তো তাদের স্বাধীনতা দেওয়া হয়। তা পড়ে টরে ব্যথা পায়, ইনজিউরড হয় অ্যান্ড সো অন। তা এমন কোনো সিম্পল সিস্টেম বানানো যায় কিনা যে বাচ্চার গায়ে কিছু থাকবে না, কিন্তু মানে আমরা ভিডিও অ্যানালাইসিস করে করতে পারি। কিন্তু কেউ বলবে যে ঘরের ভিতর ভিডিও ভিডিও রাখলে প্রাইভেসি কি হবে? তাহলে আমরা এমন সিস্টেম করি যেখানে আপনার ভিডিওটা হচ্ছে ডেপথ ক্যামেরা হবে এবং ওইটা তখনই অন হবে যখন ঘরে কেউ থাকবে না, তখন সেটা অটো অন হবে বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? তো এই বিষয়গুলো করেও প্ল্যান করা যায়। অর্থাৎ মানে টাইম বেসড, ডোমেইন বেসড অথবা সিচুয়েশন বেসড কাজও কিন্তু আমরা হাতে নিতে পারি। এবং সবগুলা ভিডিও যেমন 8 জিবি ভিডিও না হয়ে আমরা রিয়েল ভিডিও দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমি সেখান থেকে বডি জয়েন্ট বের করে এনালাইসিস করছি তখন কিন্তু আমরা আসলে মানে অবশ্যই খুবই হাই থটের কাজ করলে সেটা সম্ভব যে আইডেন্টিফাই করা হু ওয়াজ দ্য পারসন, কিন্তু আদারওয়াইজ কিন্তু স্কেলেটনটাই আমরা পাচ্ছি, কয়েকটা বডি জয়েন্টস, এবং সেগুলো অ্যানালাইসিস করে আমরা কাজ করতে পারি। ছোট একটা বাচ্চাকে যদি বডি জয়েন্টস দেখানো হয় সে হয়তো ভূত পেয়ে ভয় পেতে পারে। সিমিলারলি ডেপথ ইমেজ আমরা নিয়ে কাজ করতে পারি।
আইওটি সেন্সরে ডোমেইনে ডেপথ ইমেজও চলে। তো সেই ডেপথ ইমেজগুলো নিয়ে যদি আমরা কাজ করি, সেখানে কিন্তু আমি হিউম্যানকে প্রপারলি আইডেন্টিফাই করতে পারছি না, বিকজ আই ক্যান নট সি দ্য পারসন ওভারঅল, এবং ওটা দেখে বোঝা মুশকিল। তা আমরা বাচ্চার মুভমেন্টটা ট্র্যাক করে যদি আমরা কোনো কাজ করতে পারি, এবং কোনো কিছু যদি রেকর্ড করা না হয় ভিডিও, শুধুমাত্র ডিসিশনটা রেকর্ড করা হবে, তাহলে কিন্তু ওই যে বেবি মনিটর সিস্টেম থাকে না, আপনারা জানেন যে এক রুমে মা কাজ করছে, বাচ্চা আরেক রুমে, নড়াচড়া করলে বেবি মনিটর বা কান্না করলে ওই শব্দটা মায়ের কাছে চলে যায়, সামথিং লাইক দ্যাট। তো ওই কনসেপ্টগুলো চিন্তা করেও কিন্তু কাজের আপনারা চিন্তা করতে পারেন। এখন চলে আসি হচ্ছে যে ডেটা সেটের রিয়ালিটিটা কি। ধরেন যে একসময় ডেটা সেট ছিল এরকম, কেটিএইচ যে মাত্র 6টা অ্যাকশন, এবং এই 6টা অ্যাকশন 25 জন করেছে, এবং এটাই খুব ডিফিকাল্ট ডাটা সেট ছিল। এরপরে ধরেন যে ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন, ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, তারা একটা ডাটা সেট তৈরি করেছিল টাওয়ার থেকে লোকজন কিছু কাজ করতেছে। লুক এট হিয়ার, ইট ওয়াজ লাইক দ্যাট, যে মাত্র একজন ব্যক্তি, এবং সে যে কাজগুলো করছে সে কাজগুলো মাত্র হচ্ছে এখানে দেখতে পাবেন 1 2 3 4 5 6 7 8 9, এবং এটাই একসময় ডিফিকাল্ট ডাটা সেট ছিল, টিল নাও ইউজিং হ্যান্ডক্রাফটেড ফিচার্স এন্ড সো অন। এরপরে ধরেন যে আমরা যদি ডেপথ অথবা স্কেলেটন বেস যাই, সেখানে মাত্র যে এটা কর্নেল ইউনিভার্সিটির একটা ডাটা সেট, মাত্র 12টা ক্লাস নিয়ে শুরু করেছে, এবং মাত্র 4 জন ঠিক আছে। কিন্তু মানে and so many other options, there are about 70 data sets যেগুলো স্কেলেটন বেস বা ডেপথ ক্যামেরা বেস। এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ইউসিএল এ করেছে মাত্র 10টা ক্লাস নিয়ে এবং একজন ব্যক্তি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কাজ করা কিন্তু অবকাশ রয়েছে, এবং আমরাও কিন্তু এগুলো তৈরি করতে পারি। এটা দেখেন যে 2 পারসনস ইন্টারাকশন, এটাও ইউটি টেক্সাস অস্টিনের 2 পারসন ইন্টারঅ্যাক্ট করতেছে মাত্র 6টা ক্লাস। এটা তো বাস্তব জীবনে হয় না। এবং দেখেন কি মজার, লাথি মারছে, ফ্লাইং কিক, এবং সে মানে রোমান্টিক ভাবে দাঁড়িয়ে আছে যে তুমি যা ইচ্ছে তাই করো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। কিন্তু আমাদের দেখতে হবে যে এগুলো রিয়ালিস্টিক না, কিন্তু এরপরও এই ডাটা সেট অনেকদিন ধরে চলেছে, এবং আমি এখন পর্যন্ত কোথাও এমন কোনো মেথড দেখি নাই, চোখে পড়েনি যে 100% বা 99% রিকগনিশন রেজাল্ট এসেছে। হতে পারে এখন আসবে। তো ডিপ লার্নিং এর মেথড ব্যবহার করে কেউ করেছে কিনা জানি না, কিন্তু এটা এত ছোট ডাটা সেট যেখানে আবার ডিপ লার্নিং হতে পারে যে সাকসেস নাও আসতে পারে। তো পয়েন্ট হচ্ছে যে আমরা কিন্তু 2 পারসনস ইন্টারাকশনস বা এই টাইপের ডাটা সেট তৈরিও করতে পারি, এবং কাজও করতে পারি। আরেকটা ডোমেইন আমরা অ্যাক্টিভিটি রিকগনিশনে বলি, সেটা হলো অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং। এটা এডিএল বলা হয় এই টার্মটাকে। হ্যাঁ, তো মানে হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন ওইটা নয়। এগুলো মূলত হচ্ছে যে একজন মানুষ বাসায় থাকে, ওই যে এল্ডারলি পার্সনের কথা বললাম ফর এক্সাম্পল, হেলথ কেয়ার বা রিহ্যাবিলিটেশন বা অকুপেশনাল থেরাপি, ওইসব পারপাসে যখন বাসায় থাকে তখন সে অনেক কাজগুলো করে। সেই কাজগুলো ওভারঅল নিয়ে একটা মানে অ্যানালাইসিস করা বা বোঝা, ডেইলি অ্যাক্টিভিটি আন্ডারস্ট্যান্ড করা, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। কিন্তু ওই জায়গায় যেটা হয় সেটা হলো যে আপনার ভিডিও থাকে, অনেক সময় দেখা যায় ইগোসেন্ট্রিক ক্যামেরা থাকে, যেটা পরের স্লাইডগুলোতে আসবে, অথবা আপনার বিভিন্ন ডিভাইসে বিভিন্ন সেন্সর রাখলেন। ফর এক্সাম্পল, আমার মা ঘুম থেকে উঠলো কখন সেটা বুঝবো কিভাবে ভিডিও যদি না থাকে? ঠিক আছে, তাহলে একটা হতে পারে যে বেড সেন্সর, অথবা বেডের কাছাকাছি কোনো একটা যদি মানে এনভায়রনমেন্টাল সেন্সর থাকে, সেই সেন্সরের ডাটা থেকে আমি একটা তথ্য পেলাম। দেন উনি হয়তো পা নিচে ফেললেন, নিচেই হয়তো যে ম্যাট আছে সেটা যদি হয় একটা প্রেসার সেন্সর, ঠিক আছে, তাহলে সেই প্রেসার সেন্সরের ডাটা থেকে আমি আরো কিছু পেলাম। দেন শি মুভস টু অ্যানাদার রুম, আরেকটা রুমে গিয়ে উনি যদি টয়লেটে যান, ওখানে তো অবশ্যই আমি কোনো ক্যামেরা রাখতে পারবো না, কিন্তু আমি যদি টয়লেটের দরজার কোনো সেন্সর রাখি, অথবা কমোড, অথবা যে কল ব্যবহার করছে বা ট্যাপ ব্যবহার করছে, অথবা রেফ্রিজারেটর অথবা চুলা, ওইসব জায়গায় যদি বিভিন্ন সেন্সর রাখি, সেই সেন্সর গুলো থেকে যদি আমি কন্টিনিউয়াস ডাটা আমার দরকার নাই, যখন ইট উইল বি অন অথবা সামবডি ইজ দেয়ার, এই ডাটাগুলো যদি রাখি, তাহলে সেখান থেকে আমি অ্যাটলিস্ট গতিবিধি ট্র্যাক করে মোটামুটি ভাবে, এবং মেশিন লার্নিং এর মাধ্যমে 24 আওয়ার্স এ ডে আমরা জানতে পারবো যে উনার নর্মাল হ্যাবিটটা কি। প্রতিটা ব্যক্তির হ্যাবিট এক এক রকম। কেউ আছে যে খাটে শুলে যেদিকে তাকায় আছে সেদিকেই শুয়ে থাকে, আর কেউ আছে যে আশেপাশে মানুষকে কিক মেরে উল্টাপাল্টা হয়ে সব শেষ করে দেয়, ঠিক আছে, ইভেন কাপড় চোপড়ও ঠিক থাকে না। তার মানে কি, নেচার এক একজনের এক এক রকম, কিন্তু প্রতিটা মানুষের নেচার অনুসারে আমাকে কিন্তু মেথড বের করতে হবে, এবং তার অ্যাবনর্মাল জিনিসটাকে বের করতে হবে। যে ঘুমালে নাড়াচাড়া করে সবাইকে লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয়, তার জন্য যদি আমি এমন একটা অ্যালগরিদম বের করি যে স্লিপিং প্যাটার্নটা একটু নড়াচড়া করলেই এটা অ্যাবনর্মাল, তাহলে সে তো সারা জীবনে অ্যাবনর্মালি ঘুমাইলো, ওইটা তো আর আমরা কন্ট্রোল করতে পারবো না। তাহলে এইভাবে করে করে এডিএল এর কাজগুলো অসম্ভব কঠিন, কোনো সন্দেহ নাই, কিন্তু যদি আমরা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর টার্গেট নিয়ে কন্টিনিউয়াসলি ইনক্রিমেন্টাল ওয়েতে স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান এক একটা প্রবলেম ধরে ধরে আগাই,
তাহলে দেখা যাবে যে আমরা যথেষ্ট ভালো কাজ করতে পারবো। আমাদের খেয়াল করতে হবে যে রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ভালো রিসার্চ বা ভালো কাজ করতে গেলে একদিনে হবে না। এই ক্ষেত্রে আবার যেহেতু এখানে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার আছেন, ডিন স্যার আছেন, ওনাদেরও মাথায় রাখতে হবে যে টাকা পয়সা ঢালতে হবে। একটা অনুষ্ঠান করতে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে 40,000, 50,000, 1 লাখ টাকা এগুলো খরচ করে ফেলি। কিন্তু 1 লক্ষ টাকা যখন একটা গবেষণার জন্য কোনো কিছুর জন্য, এটা কোনো টাকাই না ইনফ্যাক্ট। কিন্তু এরপরেও বলছি যে মানে এই টাকাটা কিন্তু আমরা সহজে বের করতে চাই না গবেষণার জন্য। তো মাথায় রাখতে হবে যে কোটি, কোটি টাকা যখন ইনভেস্ট করব, রিসার্চে যখন একটা প্রতিষ্ঠান উপরে আসবে, সুনাম হবে সত্যিকার অর্থেই, সলিড সুনাম গ্লোবালি, তখন দেখা যাবে যে এটার রেভিনিউ মানে অনেক ভালোভাবে আসবে। এই রিটার্নটা অনেক ইম্পোর্টেন্ট। কিন্তু আমাদের পলিসি মেকারদেরকে এটা অনেক ভালো করে বুঝতে হবে। আনফরচুনেটলি যে এই প্রায়োরিটি দেয়া হচ্ছে না। কিন্তু দেয়া উচিত, কারণ হচ্ছে যে আগের তুলনায় আমাদের অনেক ভালো, ভালো রিসার্চার দেশে আছে এবং দেশে ব্যাক করছে এবং তারা কাজ করছে। যেটা একটু আগে বলেছিলাম যে উম আ না আ উম আ যে এডিএল এর আরেকটা, যে আমরা চাইলে ডেপথ ক্যামেরা অথবা আরজিবি ক্যামেরা অথবা বিভিন্ন রকমের সেন্সর থেকে ডেটা কালেক্ট করতে পারি। সো এটা হচ্ছে যে সায়েন্টিফিক ডেটা নেচারে একটা পাবলিশ হওয়া কাজ। যেখান থেকে দেখেন মাত্র ৩ টা একটা ডাটা সেট বানিয়েছে। মাত্র ৩ টা, যে কুকিং ব্রেকফাস্ট অ্যান্ড ক্লিনিং দ্য কিচেন, হাউস ওয়ার্ক এক্টিভিটিস লাইক ভ্যাকুয়াম ক্লিন দিয়ে কিছু করা বা ঝাড়ু-টাড়ু দেওয়া, আর হচ্ছে কাপড় ফোল্ড করা, আয়রন করা। এই ৩ টা কাজ করার জন্য যে ডেটা সেট বানিয়েছে সেটাই ওরা পয়সার বিনিময়েই আল্টিমেটলি সায়েন্টিফিক ডেটা নেচারে পাবলিশ করেছে। তো এই সায়েন্টিফিক ডেটা হলো সায়েন্টিফিক রিপোর্টস এর মতোই, যে নেচারের সবচেয়ে নিম্নমানের জার্নাল, কিন্তু এরপরেও তো একটা স্ট্যান্ডার্ড জার্নাল। আমি বলছি যে পাবলিশ করা সহজ তখনই যখন যে জায়গায় ভ্যাকুয়াম আছে সেই জায়গায় যদি হিট করা যায়। দিস ইজ অ্যানাদার ডাটা সেট। আপনারা যদি দেখেন যে কাজের ক্ষেত্রে যে প্যারালাইজ অথবা রিহ্যাবিলিটেশন স্টেজে প্রোগ্রেস গুলা দেখার জন্য একটা হসপিটালের সাথে টোকিওতে আমি যাই মাঝে মধ্যে, যে আমাদের টিম কাজ করে। তো সেটা হচ্ছে যে রিহ্যাবিলিটেশন রুগী যারা আছে, অ্যাক্সিডেন্ট হোক বা হাফ প্যারালাইজড হয়ে গেছে, হ্যাঁ, তাদের প্রোগ্রেস ডেভেলপমেন্ট গুলোর জন্য ওরা রেগুলার কাজ করে। তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে ওরা মূলত এখন আমরা কাজ করছি হচ্ছে ডেপথ ক্যামেরা দিয়ে, স্কেলেটন দিয়ে কাজ করছি। ঠিক আছে? কিন্তু আমরা যদি ইগোসেন্ট্রিক ক্যামেরা ব্যবহার করতে পারি, আর নট এট দ্য আর্লি স্টেজ, যখন খুব বাজে অবস্থা, আরেকটু পরে, তখন দেখা যাবে ইগোসেন্ট্রিক ক্যামেরা মানে হচ্ছে আপনার কপালে অথবা গলায় এমন কোনো ছোট ক্যামেরা বা আইওটি সেন্সর থাকবে। ইনফ্যাক্ট আমি বারবার ক্যামেরা আইওটি সেন্সর আলাদা বলি, কিন্তু আসলে আলাদার কিছু নাই। যে ঠিক আছে? তো আইওটি ডেফিনিশনে যদি সেই ক্যামেরা ইনকর্পোরেটেড হয়ে যায়, দেন ইট বিকামস আইওটি সেন্সর অ্যাজ ওয়েল। তো সেই ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে যে অন্য ডিফারেন্ট ডাইমেনশন, নরমালি আমি যখন ছবি তুলি তখন আমার চোখটা হচ্ছে ক্যামেরা, আমি আরেকজনকে দেখতেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, এবং সেটা হচ্ছে অন্য ডিরেকশনে, কিন্তু ইগোসেন্ট্রিক ক্যামেরার মাধ্যমে আমি আরেকটা ডোমেইন থেকে আমি দেখতে পাচ্ছি। এবং এই ডেটা কালেকশনের মাধ্যমে তার রিস্ট মুভমেন্ট, হ্যান্ড মুভমেন্ট, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু অন্য রকমের তথ্য পাই, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু স্টাডি করতে পারি। এবং এল্ডারলি পিপল নয়, প্যারালাইজ অথবা রিহ্যাবিলিটেশনের প্রোগ্রেস স্টেজে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাজ খুব কম হয়েছে, ফলে এখানেও কেউ চাইলে এক্সপ্লোর করতে পারেন। এখন যেটা বলি সেটা হলো যে ভিডিও বেসড বর্তমান অবস্থাটাকে, বর্তমান অবস্থা হচ্ছে এরকম, যে যেখানে আগে ছিল 6টা 10টা 12টা মাত্র ক্লাস, মানে বিভিন্ন রকম 10 রকমের মাত্র অ্যাকশনস, এখন যেটা হয়েছে যে এক্সকিউজ মি, যে মানে ফিউ থাউজেন্ড পর্যন্ত চলে আসছে ক্লাসেস, সবগুলোই মূলত ইউটিউবের ভিডিও থেকে নেয়া। এবং আগে নাম্বার অফ ভিডিও ছিল মাত্র 100 200 300, এখন মিলিয়নসে চলে গেছে। তার মানে বুঝতেই পারছেন যে এই পরিমাণ ডেটা যদি আপনি কাজ করেন, তাহলে আপনার ডিপ লার্নিং ছাড়া কোনো উপায় নাই, এবং এক্সট্রিমলি কমপ্লেক্স টু ওয়ার্ক অন। এবং গ্লোবালি প্রচুর কাজ হচ্ছে, আপনারা দেখতে পারেন। এবং সিভিপিআর, আইসিসিবি, সিসিবি কনফারেন্সের যে টপ র্যাঙ্কড কনফারেন্স, কম্পিউটার ভিশন এন্ড প্যাটার্ন রিকগনিশন এন্ড সো অন, সিভি ফাউন্ডেশনে গেলে, কম্পিউটার ভিশন ফাউন্ডেশনে তাদের যে ওয়েবসাইট, সেখানে পেপার গত কয়েক বছরে দেয়া আছে। ইউ ক্যান ফাইন্ড এন্ড সি হোয়াট ইজ গোয়িং অন অ্যারাউন্ড। সেন্সর বেসড অ্যাকশন ডাটা সেট নিয়ে একটুখানি বলি। ভিডিওতে বললাম সেন্সর বেসড অ্যাক্টিভিটি ডাটা সেট কয়টা আছে। আমাদের বইটা এখন প্রেসে আছে, সম্ভবত ওই যে পরশু দিনই আমরা ফাইনাল করলাম। তার মানে হচ্ছে 1 মাস 2 মাসের মধ্যে হতে পারে প্রিন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আইওটি সেন্সর বেসড হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন। তো সেই বইটা অথার্ড বুক। তো সেই বইটাতে আমরা দেখিয়েছি যে 150 এর উপরে ডেটা সেটস রয়েছে। তো আমি এখানে কিছু নাম দিচ্ছি, তো আপনারা চাইলে এই ডাটা সেট গুলো
এক্সপ্লোর করতে পারেন। এখন আমি দেখাচ্ছি যে ইউসিআই এর রিপোজিটরিতে ইউসি আরবাইন সেখানে আপনার প্রায় 15টা ডাটা সেট রয়েছে। অ্যামেজিং। এর মেন্টাল হেলথ নিয়েও সরি হেলথ মেন্টাল হেলথ মেডিকেল অ্যাক্টিভিটিস নিয়ে ডাটা সেট রয়েছে, স্পোর্টস নিয়ে ডাটা সেট রয়েছে, হাউস হোল্ড অ্যাক্টিভিটিস নিয়ে ডাটা সেট রয়েছে, লোকোমেশন এন্ড ট্রান্সপোর্টেশন রিলেটেড ডাটা সেট রয়েছে, যে আপনার বিভিন্ন গাড়িতে বা বিভিন্ন ভেহিকেলে যেসব সেন্সর দিয়ে আপনি ডিটারমাইন করবেন হিউম্যান অ্যাক্টিভিটি অথবা অন্যান্য কিছু। ফল ডিটেকশন নিয়েও প্রায় 12টার মতো ডাটা সেট রয়েছে। আপনারা দেখবেন যে ওরা কিভাবে করেছে এবং তার চেয়ে বেটার কিছু করা যায় কিনা। ফিজিওলজিক্যাল মানে ফিজিও ব্যাংকে তাদের কিছু ডাটা সেট রয়েছে যারা হেলথ সিগন্যাল নিয়ে কাজ করেছে বিভিন্ন রকমের। নাও দ্য পয়েন্ট হচ্ছে এই যে বিভিন্ন রকমের ডাটা সেট রয়েছে 150টা রকমের, আপনি একটা পেপারও পাবেন না রেয়ারেস্ট কেস ছাড়া যে যারা তাদের একটা পেপারে 4টা 5টার বেশি ডাটা সেট ব্যবহার করেছে। মানে খুব কম পেপার পাওয়া যাবে। মোস্ট অফ দ্য পেপারস রিসার্চ পেপারস তারা 2টা অথবা 3টা বা 4টা ডাটা সেটে রান করে দেখা যে আমাদের মেথড খুব ভালো এই সেই। তাহলে এখানে কিন্তু আপনাদের অনেকেই কাজ করার অবকাশ রয়েছে যে আমরা যদি 10টা 20টা কাছাকাছি রিলেটেড ডাটা সেট গুলো নিয়ে সেগুলোর মধ্যে আমরা কোনো একটা মেথড রান করার চেষ্টা করি, অথবা এটা ওপেন কাজ, ইনফ্যাক্ট আমার একটা গ্রুপ কাজ শুরু করেছে, তবু বলে দিচ্ছি কোনো সমস্যা নাই, ওপেন চ্যালেঞ্জ, যে সেটা হচ্ছে যে আপনারা এক্সিস্টিং 10টা মেথড নেন, ইমপ্লিমেন্ট দোজ মেথডস, অথবা গিট হাবে থাকলে সেগুলো দেখেন, এবং 10টা অথবা 20টা ডাটা সেট নেন, নেয়ার পরে রান করে দেখেন, এবং সেটাও কিন্তু এক বড় জায়গায় আইটিবি ট্রানজেকশনের মতো জায়গাতে পাবলিশ হয়েছে এরকম একটা কাজ। ঠিক আছে, skeleton based recently ideally transaction and image processing or multimedia if I am not wrong. তো another point হচ্ছে যে ডাটা সেট মার্জ করা, সেটা হচ্ছে যে আপনার ধরেন যে বড় ডাটা সেট আপনি পাচ্ছেন না সাধারণত, মানে RGB তে আমরা দেখেছি যে অনেক ক্লাসেস হয়ে গেছে, হান্ড্রেডস অফ ক্লাসেস এবং মিলিয়নস অফ ডেটা, কিন্তু সেন্সর বেসড অথবা স্কেলেটনে খুব রেয়ার বড় ডাটা সেট আছে। তাহলে আপনি এক কাজ করেন, 10টা ডাটা সেটের ওয়াকিং নেন, ওয়াকিং গুলো একসাথে মিশান, 10টা ডাটা সেটের আপনার রানিং জগিং এরকম করে করে যে ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে 10টা বা 12টা ক্লাস নিয়ে আপনি একটা মার্জড কম্বাইন্ড ডাটা সেট তৈরি করুন। করার পরে এটা কিন্তু অসম্ভব ডিফিকাল্ট হবে। কেন হবে? কারণ হচ্ছে যে এক একটা ডাটা সেট যখন তৈরি করা হয়, নাম্বার অফ পিপল এবং তাদের মুভমেন্ট প্যাটার্ন ডিফারেন্ট, লোকেশনের জন্য ডিফারেন্স আসতে পারে, সেন্সরের যে ফ্রিকোয়েন্সি বা এগুলোর জন্য, বা লোকেশনস অফ দ্য সেন্সরস, কারণ আমরা জানি যে যদি মোবাইল ফোন বা কোনো একটা সেন্সর পকেটে থাকে অথবা হাঁটুতে থাকে অথবা বুকে থাকে, তার উপর ভ্যারি করে তাদের রেজাল্ট অথবা তাদের ডেটা কালেকশন এবং তাদের ফিচার্স। তো এইগুলোর জন্য আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই কাজগুলো আমরা তখন করতে পারি, খুবই চ্যালেঞ্জ হবে, কিন্তু সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করাটাই তো মজা। এবং চ্যালেঞ্জ নিয়ে যখন কাজ করবেন, আপনার যদি রেজাল্ট পচাও হয় তবুও কিন্তু ভালো, বিকজ আপনার এটা একটা নতুন কাজ, অন্যেরা করে নাই, কিন্তু এই কাজটা করা কিন্তু বাংলাদেশ থেকেই সম্ভব। এরপরে যেটা বলছে যে ফিউচার ডাটা সেট, যেমন আমাদের নাইট বা ডার্কার এরিয়াতে ডাটা সেট খুব কম অথবা তেমন নাই প্রমিনেন্ট, বা বড় ডাটা সেট ভালো ডাটা সেট নাই, ফার ডিস্টেন্সে নাই। এরপর হচ্ছে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস, এগুলো একটা বড় সমস্যা। ফল ডাউন নিয়ে যেটা বললাম যে হসপিটালস বা এল্ডারলি পিপল, ফেস এন্ড ইমোশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে কিছু কাজ হচ্ছে, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে ফেস অথবা ইমোশন আন্ডারস্ট্যান্ড করে বিভিন্ন রকমের কাজ হচ্ছে। তো এখানেও আরো অনেক কাজের অবকাশ রয়েছে, এন্ড সো অন। রিহ্যাবিলিটেশন এবং নার্সিং কেয়ার হোমের এই ডাটা সেট গুলো সাধারণত খুবই প্রাইভেসি কনস্ট্রেইন থাকে, পাওয়া যায় না। তো আমাদের দেশে অনেকেই হতে পারে যে আমাদেরকে হেল্প করতে পারে, বা আমরা যদি কোলাবোরেশনে যাই এবং তাদেরকে এনশিওর করি যে রিসার্চের পারপাসেই হবে এবং ব্যক্তিগত কোনো কিছু এমন কিছু করা হবে না যেগুলো, তাহলে দেখা গেল যে আমরা একটা স্ট্যান্ডার্ড ডাটা সেট তৈরি করতে পারি এবং সেটার উপরে আমরা লঞ্চ করে কাজ করতে পারি, এন্ড সো অন। অ্যানাদার পয়েন্ট হচ্ছে যে ক্যান উই ইভালুয়েট অ্যান অ্যাকশন, কোয়ালিটি অফ অ্যাকশন, এটা রিসেন্টলি কাজ শুরু হয়েছে কিন্তু অতটা হয়নি। চ্যালেঞ্জেস কি আছে? অনেক চ্যালেঞ্জ, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কালেক্টিভ অ্যাক্টিভিটিস, অ্যাবনরমাল এবং নরমাল অ্যাক্টিভিটিস দেখা, যে কোথায় হঠাৎ করে কোনো সমস্যা হচ্ছে। যেমন আমরা জানি যে হজে অ্যাবনরমালি কোনো একটা মুভমেন্টের কারণে মানুষ মারা যায়, এবং ওরা কিন্তু গ্লোবালি অনেক বড় বড় গ্রুপকে এই কাজগুলো দিয়েছিল টু সলভ দ্যাট, যে রিমোটলি সার্ভেলেন্স ক্যামেরার মাধ্যমে কোনো পকেট আইডেন্টিফাই করা যায় কিনা যেখানে কোনো রকমের টার্বিউলেন্স অথবা অ্যাবনরমাল কিছু হচ্ছে, যার উপর বেস করে
ওখানে কোনো একটা প্রোটেকশন নেওয়া যায়। তো প্রোগ্রেস রিলেটিভলি লো। সিমিলারলি ইন ইন্ডিয়া আমরা জানি যে প্রতি বছর কি পরিমাণ কম বেশি পায়ে চাপে পড়ে সমস্যা হয়, মানুষ মারা যায় এন্ড সো অন। তো এই জিনিসগুলো কিন্তু আর এমনি তো আছেই, মারামারি হইচই হঠাৎ করে এটা সেটা হয়। তো এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। তো রিয়েল টাইমে কাজ করা খুবই ডিফিকাল্ট। রিয়েল টাইমের জন্য যেহেতু ক্লাস বাড়লে সেটা ডিফিকাল্ট হবে। এখন কেউ বলবে আমি ডিপ লার্নিং ব্যবহার করব, হাই কম্পিউটিং ফ্যাসিলিটি ব্যবহার করব, সেটা তো আর সব অ্যাপ্লিকেশনে সম্ভব নয়। সুতরাং এটা দেখতে হবে। সো ফার রিয়েল টাইম ইজ ভেরি ডিফিকাল্ট। সেন্সর বেসড অ্যাপ্রোচের ক্ষেত্রে এটা সহজ হবে রিলেটিভলি, বিকজ ডেটা সেট স্মলার এবং ইউজুয়ালি ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক। কারণ আমার সেন্সর আমার সাথে, ঠিক আছে, আমার সেন্সরের সাথে পৃথিবীর আর কোনো কারো সেন্সরের কোনো প্রেম ভালোবাসা নাই যে সেটা নিয়ে আমারটা নিয়ে নিবে এবং ডাটা ডিস্টার্ব করবে। ফলে আমার সেন্সরের ডাটা থেকে আমি রিকগনাইজ করতে পারবো। দেন হচ্ছে ইলুমিনেশন ভেরিয়েশন প্রবলেম, যেটা হচ্ছে যে লাইট আউটডোর ইনডোরে এক এক রকম হয়, রাতে আর দিনে তফাৎ হয়। সকাল মেঘলা থাকলে একরকম হবে, আলো আসলে আরেক রকম হবে, ছায়া পড়লে আরেক রকম হবে। তো এই বিষয়গুলো চ্যালেঞ্জিং, কোনো সন্দেহ নাই। কিন্তু ডেপথ ইমেজের ক্ষেত্রে আরো সমস্যা, যেটা বলেছি ডেপথ ক্যামেরার ক্ষেত্রে যে ব্যাড ইন আউটডোর। কিন্তু সেন্সর বেসড অ্যাপ্রোচ যদি আমরা লাইট সেন্সর ব্যবহার না করি, তাহলে কিন্তু এটা ইলুমিনেশন ইনভ্যারিয়েন্ট সো ফার। সো দ্যাটস ওয়ান্ডারফুল। অক্লুশন একটা বড় সমস্যা, বিভিন্ন রকমের অক্লুশনস পাওয়া যায়। কিন্তু আমরা যদি এগেইন যদি আমরা মানে পিআইআর সেন্সর ব্যবহার না করি বা ডেপথ সেন্সর ব্যবহার না করি, তাহলে মানে সেন্সর বেসড ডোমেইনে অক্লুশন কোনো প্রবলেম ক্রিয়েট করার কথা নয়। এই জন্য আমাদের আরেকটা যে ডিফারেন্ট ডোমেইন বারবার বলছি, এই ক্ষেত্রে গেট অ্যানালাইসিস বা গেট ডিসঅর্ডার আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাবনর্মাল গেট মানে হচ্ছে ওয়াকিং প্যাটার্ন অফ পারসন। তো জেস্টার অ্যানালাইসিস, ইমোশন, রানিং প্যাটার্নস, যে তার রানিংটা কি মানে সুস্থ রানিং নাকি অ্যাবনর্মাল রানিং, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, যে কেউ দৌড়াতে গিয়ে দেখা গেল যে তার কোমর ভেঙে ফেললো বা কোমরে ব্যথা তৈরি করে ফেললো। কেউ কেউ আছে যে এক্সারসাইজ করতে গিয়ে দেখা যায় ইনজুর্ড হয়। তো এই বিষয়গুলো অ্যানালাইসিস করার ব্যাপার রয়েছে। কিছু কাজও আছে, ফল ডাউন প্রেডিকশন, ফেশিয়াল এক্সপ্রেশন অ্যানালাইসিস, এই বিষয়গুলো দেখার রয়েছে। রিহ্যাবিলিটেশন সেন্টারের ক্ষেত্রে আমরা জানি যে এই যে পপুলেশন বাড়ছে, আমরা আগের চেয়ে অনেক দিন বাঁচার চেষ্টা করছি বা বাঁচতেছি, কারণ লাইফস্টাইল বেটার হয়েছে এবং চিকিৎসা বেটার হয়েছে, মানুষ আরো বেশি কনফিডেন্ট এন্ড কেয়ারফুল। তো এটা একটা বিষয় হতে পারে। লেস ইয়াঙ্গার পিপল টু সাপোর্ট দেম, আমাদের দেশে এখন অনেক ইয়াং পিপল, হুইচ ইজ এ ব্লেসিং যদি আমরা তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি। কিন্তু অনেক দেশে এটা একটা সমস্যা। ফর এক্সাম্পল কান্ট্রিজ লাইক জাপান, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। গত বছর সেপ্টেম্বরে 28.4% হচ্ছে 65+। আমি তো নিজেই মনে করি না যে আমি 65 বাঁচবো। আর জনগণের অলমোস্ট 30%, মানে আর কয়েক বছরের মধ্যে 65+ হয়ে যাবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, মানে কি পরিমাণ এল্ডারলি পিপল, তার মানে ন্যাচারালি ইয়াঙ্গার পিপল অনেক কম এবং ডিক্লাইনিং তো রয়েছেই বাচ্চা কাচ্চা কম নেওয়ার কারণে। চায়নাতেও কিন্তু এটা একটা বড় সমস্যা হবে ইন দ্য লং রান। বাংলাদেশে হবে, এক সায়েন্টিস্ট আমাকে বলেছে বাংলাদেশে হবে হয়তো 50-60 বছর পরে সেটা কমবে, কিন্তু কমলেও যে পরিমাণ বাড়বে তাতে কমতে গিয়ে খুব বেশি সমস্যা হয়তো হবে না। অন্যান্য কান্ট্রিতেও রয়েছে। তো এইজিং সোসাইটির জন্য সেন্সর বেসড অথবা ভিডিও বেসড বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রিকগনিশনের অনেক রকমের অবদান রাখার স্কোপ রয়েছে। যেমন নার্সিং হোমের ডেটা সেট নিয়ে আমরা কাজ করতে পারি, যেখানে দরকার পড়ে, কিন্তু সেই ডাটা সেট গুলো মানে ফ্রি না, ঠিক আছে। আমাদের এগুলো দরকার। আরেকটা হচ্ছে ইমোশন ইম্পর্টেন্ট। যেমন আমি আমার বন্ধুকে দৌড় দিয়ে গিয়ে পিঠে থাপ্পড় দিলাম হাসি মুখে, ফান করে, সেটা কিন্তু হচ্ছে ইমোশন যদি প্ল্যান করা হয় তাহলে দেখা যাবে যে আমি তার সাথে মজা করেছি, ইটস নট ফাইটিং। কিন্তু আমি দৌড়ায় আসলাম অথবা হাতে ফুলের পরিবর্তে, ঠিক আছে, আমি নায়কোচিত না হয়ে আমি গুন্ডাউচিত হয়ে আমি ছুরি নিয়ে দৌড় দিলাম, তাহলে কিন্তু সেটা আবার আরেক রকম হবে। তো আমরা কি বর্তমান অবস্থা থেকে এগুলা রিকগনাইজ করতে পারবো? অবজেক্ট ডিটেকশন, রিয়েল লাইফে ডিটেকশন, রিয়েল টাইমে আন্ডারস্ট্যান্ড করা, এই কাজগুলো চ্যালেঞ্জিং হলে অল্প অল্প মানে কাজ তো যেটা কম হয় সেটা অল্প দিয়ে শুরু করতে হয়। ছোট বাচ্চাকে যে যখন আমরা খাওয়াই তখন অল্প অল্প একটু একটু করে করে খাওয়াই অভ্যস্ত করি, এরপর আস্তে আস্তে বাড়াই, বাড়িয়ে বাড়িয়ে একসময় দেখা যায় সে শুটকির ভর্তা মরিচ দিয়েও খেতে পারে, কিন্তু একদিনে খাওয়াই না। রিসার্চের যে প্রোগ্রেস বললাম যে এখন মিলিয়নস অফ ডেটা নিয়ে 8 GB ডাটা কাজ করছে, আজ থেকে 10 বছর আগে এগুলো ছিল না।
তখন মূলত হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশনের ডাটা সেট ছিল 10টা 15টা 20টা মাত্র ক্লাসেস বাই 10 জন 15 জন 20 জন সাবজেক্টস, সো স্মল কনসিডারিং দ্য কারেন্ট সিচুয়েশন। তো সিমিলারলি ডেপথে অথবা স্কেলেটনের এখন যে ডাটা সেট গুলো আছে একমাত্র 2-3টা-4টা ডাটা সেট ছাড়া NTU 60 NTU 120 অথবা ওই যে ওপেন পোস্ট ব্যবহার করে তৈরি হয়েছে যেটা যে কিনেরিক্স 400, এগুলো বাদ দিলে কিন্তু আলটিমেটলি বাকি সবই হচ্ছে 5টা 10টা 15টা করে ক্লাসেস টিল নাও। অ্যান্ড সিমিলারলি সেন্সর বেস যে আমরা হিউম্যান অ্যাক্টিভিটি ডাটা সেট দেখলাম সেগুলো কিন্তু অল্প সংখ্যক লোক, খুব বেশি না। ঠিক আছে, তো এই জন্য বলছি যে এখানে দুই একটা ব্যতিক্রম তো থাকেই, সেটা যেমন হাস্ক কনসোর্টিয়ামে তাদের কিছু ডাটা সেট আছে যেখানে সেভারাল হান্ড্রেড পার্সনস নিয়ে তারা করেছে। তো সেগুলো ছাড়া আমাদের মাথায় রাখতে হবে অ্যানাদার পয়েন্ট হচ্ছে যে মাল্টি মোডালিটি একটা ফ্যাক্টর। আমরা মাল্টি মোডালিটি ক্ষেত্রে 8GB তে ব্যবহার করি, ডেপ বা স্কেলেটন জয়েন্টলি কখনো করার চেষ্টা করি, দেজ আর ভিজুয়াল ডোমেইন, সেন্সর ডোমেইনেও করি, কিন্তু এছাড়াও আমরা কি টেক্সট অথবা অডিও অথবা অবজেক্ট রিকগনিশন অথবা ফেশিয়াল অ্যাকশন ইউনিট বা ফেশিয়াল ইনফরমেশন, ইমোশন অথবা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, যেগুলো আবার এই যে ফেশিয়াল অ্যাকশন ইউনিট থেকেই এক্সট্রাক্ট করা যেতে পারে, বা কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড চিন্তা করে মাল্টি মোডালিটিতে কাজ করতে পারি কিনা? আনফরচুনেটলি অনেক কম কাজ হয়েছে। ইনফ্যাক্ট আমি একটা উদ্যোগ নিয়েছিলাম মাল্টি সেন্সর বেসড অ্যাক্টিভিটি রিকগনিশন ইন হেলথ কেয়ার সিস্টেমস, একটা স্পেশাল ইস্যু, দেখা গেছে মাত্র 3টা পেপার অ্যাকসেপ্ট হয়েছে, বুঝতেই পারেন। অবশ্যই কাজ আছে, সবাই তো আর সব জার্নালে সাবমিট করবে না, বাট স্টিল নট সো মাচ। এনাদার হচ্ছে যে প্যাটার্ন রিকগনিশন লেটার্স এখন একটা স্পেশাল ইস্যু চলছে। কেউ যদি অ্যাকশন অ্যাক্টিভিটি বা জেস্চার নিয়ে কাজ করেন তাহলে এই মাসের মধ্যে আর মাত্র কয়েকদিন আছে, আপনারা সাবমিট করতে পারেন উইদিন 7 পেজেস ডাবল কলামে। তো আমরা দেখতে পাই যে আসলে মাল্টি মোডালিটির ক্ষেত্রে কাজ কম হয়েছে এবং আপনারা চাইলে স্মল স্কেল দিয়ে শুরু করতে পারেন, বাট যখনই শুরু করবেন আগে ভালো করে দেখে নিবেন যে এই পর্যন্ত কি আছে, কতটুকু হয়েছে, তার উপর বেস করে ইনক্রিমেন্টাল পার্সপেক্টিভে কাজ আগাতে হবে। হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন সুন, বর্তমান দেখে ভবিষ্যৎকে প্রেডিক্ট করা যাবে কিনা? ঠিক আছে, হাতের তালু দেখে নয়। আমার এক বন্ধু ছিল, সে যখন ফার্স্ট ইয়ার আমাকে দেখেছিল, সে হাত দেখে বলছে যে আমার বিদেশ যাত্রা অথবা এগুলা কিচ্ছু নাই। ফার্স্ট ইয়ারে যখন আমি ফার্স্ট হলাম, সেকেন্ড ইয়ারে আবার হাত দেখাতে গেলাম, সেই বন্ধু হাত দেখে বলল যে আমার অনেক বিদেশ যাত্রা আছে। আমি তখন বুঝে নিছি যে সে আমার পরিস্থিতি দেখে জাজ করেছে। তা আমরা কি মানে ওইভাবে না করে জেনুইনলি মেশিন লার্নিং এর মাধ্যমে এগুলা দেখতে পারি কিনা? ঠিক আছে, তো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। ফল প্রেডিকশন যেটা বলেছিলাম, ডিটেকশন নয়, আগে থেকে বুঝবো যে সে পড়ে যাবে কিনা। সেন্সর বেসড এটা কি হেল্প করতে পারে? যেমন আমি একবারই কার্জন হলে মাথা ঘুরে বিকালে পড়ে গেলাম, অথচ সারাদিনই কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমার সমস্যা হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। তা আমার যদি এমন কোনো সেন্সর থাকতো যেই সেন্সরগুলো বিভিন্ন রকমের ডেটা কালেক্ট করতো, করে আমার নর্মাল রেট থেকে ওগুলা নর্মাল না অ্যাবনর্মাল, আমি কি এক্সট্রিম লো প্রেসারে আছি না হাই প্রেসারে আছি না অন্য কোনো প্রবলেম আছে, এগুলো যাচাই বাছাই করে সে কিন্তু আমাকে একটা প্রেডিকশন দিতে পারতো বা সহায়তা করতে পারতো বা ওয়ার্নিং দিতে পারতো, জাতিক ডোন্ট ডু টু মাচ টুডে অথবা টেক রেস্ট সামথিং লাইক দ্যাট। কিন্তু আমি যে মাথা ঘুরে পড়ে গেলাম, তখন কিন্তু আমাকে আবার হসপিটালে যেতে হলো। তাহলে লাকিলি কোনো রকমের কোনো সমস্যা হয়নি, কিন্তু এল্ডারলি পিপলের জন্য অথবা যারা হসপিটালে আছে তাদের জন্য কিন্তু এটা একটা বড় সমস্যা। তো এইজন্য এগুলো নিয়ে কাজ করার আমি মনে করি ইয়াং জেনারেশনকে করতে। আর আমার প্রায়শই মাথা ঘুরায়। ফলে আমি মনে করি যে তোমরা যদি কেউ ভালো কিছু করো তো যেটা আমার জন্যই কাজে লাগবে আরকি। আমিও তো ১-২ দিন পরে এল্ডারলি হব। ইনশাআল্লাহ বাইচে থাকলে। তো লিস্ট অফ চ্যালেঞ্জেস, ডাইনামিক এনভায়রনমেন্ট, ক্লাটার্ড সিনে টু মাচ ভেরিয়েবিলিটি নিয়ে কাজ করা, ক্যামেরা মোশন বা প্যানিং এগুলো নিয়ে কাজ করার ব্যাপার আছে, অক্লুশন অথবা ডিসটেন্স ক্যামেরা থেকে কাজ করার ব্যাপারটা কি হতে পারে? যেমন আমি বলেছি ডেপথ সেন্সর দূরে হলে কাজ করে না। যে ৪-৫ মিটার দূরে হলে ভালো ডেটা পাওয়া যায় না এবং কাজ করে না। অথবা বলেছি যে আউটডোরে কাজ করে না। নাও ইউ থিংক যে কাজ করে না, কিন্তু যেই ডাটা আছে তাকে কিভাবে কি করলে কাজ করানো যায়, এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। এটা কিন্তু একটা বড় গবেষণার বিষয়, না হলে তো এটা প্রোগ্রেস হবে না। ঠিক আছে, ইউ ডোন্ট নিড টু ফাইন্ড এ সলিউশন ইজিলি, বাট ইউ নিড টু থিঙ্ক ইন ডিপ। ঠিক আছে, স্পেশালি যাদের মানে আন্ডার গ্রাজুয়েট রিসার্চ করে, তাদের তো আর পাবলিকেশন ডিমান্ড নয়। তো ইয়াং আমরা টিচাররা যেটা করতে পারি, তাদেরকে এমন সব কিছু ডিমান্ডিং কাজ দিতে পারে যেখানে ওরা ইয়াং মাইন্ড, ফ্রেশ মাইন্ড, তারা প্রচুর পরিশ্রম করে তারা কোনো একটা বিষয়ে ভালো মতো জানার চেষ্টা করবে। তো এরকম অনেক রকমের অ্যাপ্লিকেশনস অথবা এরিয়া রয়েছে। এইবার হচ্ছে যে আমি আমার কিছু কাজের এক্সাম্পল দিচ্ছি যা বললাম তার উপরে, যাতে করে কারো আগ্রহ থাকলে উই ক্যান ডিসকাস ফার্দার ইন দ্য
ফিউচার। তো গেট রিকগনিশন ইন অক্লুশন একটা কাজ, যেটা হচ্ছে যে কেন অক্লুশনে কাজ করা হলো। গেটটা একটুখানি বলি, এটা একটা বায়োমেট্রিক্স। আমরা যেরকম আইরিশ অথবা ফেস রিকগনিশন করি, সিমিলারলি গেট মানে ওয়াকিং প্যাটার্ন, যে রিমোটলি ভিডিও দেখে আমরা একজনের হাঁটার প্যাটার্ন দেখে বুঝতে পারবো এটা করিম না রহিম, যদু না মধু। সিমিলারলি হেলথ কেয়ার অথবা রিহ্যাবিলিটেশনে এটার অনেক রকমের অ্যাপ্লিকেশন বা ফরেন্সিক বা ইভেন ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশন এটার প্রয়োজনীয়তা রয়েছে। নাও দ্য পয়েন্ট হচ্ছে যে ডিফিকাল্ট, কারণ হচ্ছে ক্লোদিং বিভিন্ন রকমের হয়, ভিউ অ্যাঙ্গেল ডিফারেন্ট হয়, ক্যারিড অবজেক্ট থাকে, অক্লুশনস হয়, তখন তো আমি পাই দেখতে পাই না। যেমন আমি লুঙ্গি পরে হাঁটলে আপনি আমার পা দেখবেন কিভাবে, অথবা শাড়ি পরে হাঁটলে কেউ, তখন তো পা দেখা যাবে না। ওই সিচুয়েশন হলে কি হবে? তবে আমাদের রিসার্চ করতে হবে। মজার বিষয় হচ্ছে যে অক্লুশন খুব লেস এক্সপ্লোরড, তো অক্লুশনের ডাটা সেট নাই। আমাদের ওসাকা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য লার্জেস্ট ডাটা সেট, মেবি লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে 70,000 প্লাস পিপলের ডাটা সেট আছে, কিন্তু অক্লুশন নাই, নর্মাল ডাটা সেট। এখন পয়েন্ট হচ্ছে যে আমি যখন কাজ করব আমাকে তো বানাতে হবে অক্লুশন, তখন আমরা আর্টিফিশিয়ালি যেটা করা হলো, এটা ডক্টর জসিমউদ্দিন রোকেয়া ইউনিভার্সিটির একজন ভেরি ব্রিলিয়ান্ট রিসার্চার, উনি এই কাজটা করেছেন এবং একটা লার্জ ডাটা সেট ক্রিয়েট করেছেন 10,000 সাবজেক্টের উপরে। তখন যেটা হচ্ছে আর্টিফিশিয়ালি উই ক্রিয়েটেড ডাটা সেট, 30%, 40%, 50% অক্লুশন প্যাটার্ন দেয়া হলো, উপরে নিচে ডানে বামে র্যান্ডম, এরকম করে করে বিভিন্ন লোকেশনে। আপনারা যে অ্যাশ দেখতেছেন এটা আসলে ভিজুয়ালাইজেশনের জন্য, এটা পুরোপুরি ব্ল্যাক, তার মানে হচ্ছে ডেটা দেখাই যাচ্ছে না। এরকম করে করে 10,000 লোকের উপরে ডাটা সেট তৈরি করে তখন আমরা যেটা করলাম যে নতুন একটা মেথড প্রপোজ করে করা হলো। সো ইফ ইউ হ্যাভ নো ডেটা অর ভেরি ডিফিকাল্ট টু গেট চ্যালেঞ্জিং ডাটা, create artificially so that you can explore a new research dimension or new research direction. আরেকটা বিষয় হচ্ছে, আমি যখনই একটা প্রপোজ মেথড করব, রেজাল্ট হয়ে গেল, আমি খুশিতে বাকবাকুম হলাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে ভালো হয়েছে। এটা করার আগে আমাদের দেখতে হবে আমি যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনাটা কি যা চেয়েছি তা কি পেয়েছি, নাকি রবি ঠাকুরের মতো আফসোস করে কিছু বলতে হবে। তাহলে এখানে এইটাও অ্যানালাইসিস করে দেখা হয়েছে যে ফলসলি রিকনস্ট্রাক্টেড হয়েছে কিনা অথবা রাইটলি করেছে কিনা। করার পরে দেন আপনি যেটা করতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্টের সময় আমাদের খেয়াল করতে হবে আমি একটা মেথড প্রপোজ করলাম সেটাই বললাম তাহলে নয়, উই নিড টু কম্পেয়ার উইথ স্টেট অফ দ্য আর্ট মেথডস। নাও দ্য কোয়েশ্চেন হচ্ছে এরকম অক্লুশন প্যাটার্ন নিয়ে তো কাজই হয় নাই সেরকম বড় ডাটা সেটে, তাহলে আমি কিভাবে কম্পেয়ার করব? তাহলে আপনি খুঁজে বের করুন যে এই টাইপের জন্য অন্যান্য কি কি কাছাকাছি মেথড অন্য অ্যাপ্লিকেশনে আছে, সেই মেথড গুলোকে আপনি ইমপ্লিমেন্ট করুন, করে এই ডোমেইনে এবং এই ডাটা সেটে রান করে দেখুন। তখন আপনি কম্পেয়ার করে দেখাবেন যে কোনটা ভালো কোনটা খারাপ, এবং রান অন ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল সেটিংস হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে একটা সেটিং এ করার পরে খুশিতে হয়ে যায় যে এটাই আমাদের রেজাল্ট। নো, ইউ ট্রাই অন ডিফারেন্ট কম্বিনেশনস এন্ড ডিফারেন্ট ট্রায়াল এন্ড এররস, এমন এইটাই দেখান। কারণ হচ্ছে যে আপনার রেজাল্ট থেকে নতুন একজন রিসার্চার মানে ক্লু পাবে কিভাবে সে কাজটা আগাবে। আদারওয়াইজ তো আপনার কাজের পরে সে আর কিছু শিখলো না। তো এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু করতে পারিনি, যেটা হচ্ছে যে সাইড ভিউ নিয়ে কাজ করেছি, তাহলে মাল্টিপল ভিউ হলে কি হবে, লার্জার ডাটা সেট কোথায় পাবো, রিয়েল ডাটা কোথায় পাবো। আবার হচ্ছে যে আমরা জিইআই নিয়ে কাজ করেছি, অন্য কোনো ডোমেইনে কাজ করা যায় কিনা। আমরা সবগুলো ফ্রেমই অক্লুডেড করেছিলাম। যদি 30% করি সবগুলোই 30%, 50% করলে সবগুলোতে 50%। রিয়েল লাইফে তা হবে না, তখন পার্শিয়ালি হবে পার্শিয়ালি হবে না। তবে এটা ঠিক যদি পার্শিয়ালি অক্লুডেড থাকে তাহলে ভালো হয়। নাও দেখেন যে এইটার উপর একটা কাজ হয়েছে। নাও এইটার উপরে যদি আপনারা কেউ ফার্দার কাজ করতে চান তাহলে কিন্তু সম্ভব, এবং খুবই ইন্টারেস্টিং কাজ হবে, এবং দেখা যাবে যে ভালো ভালো পাবলিকেশনসও হবে এবং রিসার্চকে একটা চ্যালেঞ্জিং এরিয়া থেকে আরেকটা স্টেপে নেওয়া যাবে। অ্যানাদার হচ্ছে সেন্সর বেসড, যে আমরা যেটা করেছিলাম এই ডাটা সেট আমি ইনভলভ না, কিন্তু টোকিও মিউজিয়ামে, টোকিওতে একটা মিউজিয়ামে ওরা ডাটা সেট তৈরি করেছিল অফ ডিফারেন্ট পিপল। আমরা তো বলেছি যে সেন্সর ডোমেইনে হিউম্যান অ্যাক্টিভিটিতে ডেটার খুব কম লোক, কিন্তু এটা দেখেন যে মানে 750 প্লাস পার্সনস থেকে, এবং ছেলে মেয়ের ডিস্ট্রিবিউশন 50-50, তার মানে অলমোস্ট নারী পুরুষের ভালোই সমতা আছে, এবং এটাও কিন্তু দরকার। আমরা যখন কোনো কিছু রিকগনাইজ করব সেখানে বেশিরভাগ ডাটা সেটে দেখা যায় যে ছেলেরাই থাকে, কারণ ল্যাবের স্টুডেন্ট দিয়ে করায় অথবা সাবজেক্ট ছেলেদেরই পাওয়া যায়। কিন্তু ছেলে মেয়ে 50-50 যদি থাকে, কারণ সমাজে তো রাফলি 50-50 ছেলে মেয়ে। এখন মেয়ের অ্যাক্টিভিটি রিকগনিশন আর ছেলের অ্যাক্টিভিটি রিকগনিশনে কি কোনো পার্থক্য আছে? থাকতেই পারে। সেটা কি আমরা ভালো করে অ্যানালাইসিস করেছি? করি নাই।
ঠিক আছে, আসলেই কিন্তু করা হয়নি, কেউ যদি চায় সেটাও এক্সপ্লোর করতে পারে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে হাঁটা থেকে আমাদের কিছু কাজ হয়েছে যে এস্টিমেট করতে পারি এইজ এবং জেন্ডার, যে হাঁটা থেকে বুঝবো তার বয়সটা কিরকম এবং জেন্ডারটা বোঝার চেষ্টা করবো ছেলে না মেয়ে। তা আমরা এই ডাটা সেটের উপর বেস করে কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু রিমেম্বার যে টেস্ট ডাটার জন্য সেন্সর লোকেশন ছিল অন ডিফারেন্ট লোকেশনস, যাতে করে এটা ডিফিকাল্ট করা যায় এবং ডিফারেন্ট জায়গাতেও করা হয়েছিল। তো করে আমরা একটা গ্লোবাল কম্পিটিশনে গিয়েছিলাম, যে বায়োমেট্রিক্স এর নাম্বার 1 কনফারেন্সে লাস্ট ইয়ার, এবং সেখানে অনেক টিম ছিল, সেখানে রেজাল্ট গুলো আমরা এখানে ফাইনালাইজ করলাম। সেখান থেকে যে ফাইন্ডিং সেটা আমি বলছি, যে সেন্সর বেসড ডোমেইনে এখন পর্যন্ত ডিপ লার্নিং ভালো না হ্যান্ডক্রাফটেড ফিচার্স ভালো, সেই যুদ্ধ শেষ হয় নাই। যেটা ভিশন বা ইমেজিং এ চোখ বন্ধ করে ডিপ লার্নিং ছাড়া উপায় নাই, ব্যাপারটা এরকমই হয়ে গেছে। এই জন্য এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে যে সেন্সর ওরিয়েন্টেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের এটা দেখতে হবে যে এগুলো, এবং ইন ফিউচার আমাদের আরো অনেক কাজ করতে হবে, যেটা বললাম। সেন্সর বেসড অ্যাক্টিভিটি রিকগনিশনে ডিফারেন্ট ডাটা সেটে কাজ করা হয়েছে, এবং আরো দরকার। আমরা একটা নতুন মোবিলিটি ডাটা সেট তৈরি করেছিলাম উইথ দ্য কোলাবোরেশনস অফ ইউনিভার্সিটি অফ টোকিও, ঢাকা ইউনিভার্সিটিতে ছিল। 2% ইন্টারাকশন নিয়ে কিছু কাজ করেছিলাম, কিন্তু আলটিমেটলি আমাদের রেজাল্ট ভালো আসে নাই। তো তবুও উল্লেখ করলাম যে যে কাজটা যেহেতু কঠিন এবং আপনারা চাইলে করতে পারেন। এইটা হচ্ছে আরেকটা গ্লোবাল কম্পিটিশন, যেটা আমি আমার স্টুডেন্ট প্লাস ইয়াং রিসার্চারদের সবসময় বলি, যে গ্লোবালি এখন অনেক রকমের কম্পিটিশন হয় বড় বড় কনফারেন্স গুলোতে। সেগুলো যেটা হয়, ওরা ডাটা সেট দিয়ে দেয়, ইউ হ্যাভ টু রান। এখন ওইটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনাকে নতুন মেথড প্রপোজ করতে হয় না। অ্যামেজিং, ইউ জাস্ট নো এক্সিস্টিং মেথডস, এবং সেগুলো ওই ডাটা সেটের চ্যালেঞ্জ অবশ্যই কিছু না কিছু তো পরিবর্তন এবং মানে ডেভেলপমেন্ট, প্রি প্রসেসিং বা পোস্ট প্রসেসিং হোয়াট এভার কিছু না কিছু করতে হয়। করে আপনি কম্পিটিশনে গেলেন এবং সেখানে যদি আপনি ভালো করে ফেলেন, ইউ নেভার নো ইফ দ্য ডাটা সেট ইজ ডিফিকাল্ট, কোন রেজাল্ট ভালো হবে কেউ বলতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমবারই আমাদের অনিন্দ মাসুদ এই টিমটা এবং সাদমান এবং ওরা অ্যাওয়ার্ড পেয়েছিল ইউবিকম টপ র্যাঙ্ক কনফারেন্স, এবং এরপরে আমরা প্রতি বছরই পার্টিসিপেট করি, এবং গতকাল আমরা কনফার্মেশন পেলাম যে আরেকটা পেপার এবছরে যে কম্পিটিশনে পার্টিসিপেট করেছি রেজাল্ট ভালো হয়েছে, মানে এক পেপার অ্যাকসেপ্ট হয়েছে আর কি। তার মানে কম্পিটিশনে অ্যাকসেপ্ট হওয়া মানে হচ্ছে আমাদের রেজাল্ট মোটামুটি রিজনেবল, বাকিটা দেখা যাক যে অ্যাওয়ার্ড পাবো কি পাবো না। তো সেন্সর বেসড আরেকটা এরিয়া হচ্ছে মিসিং ডাটা। নাও যেটা বলেছিলাম যে ডেটা যদি ডিফিকাল্ট না হয়, মানে পিটায় পাটায় আর্টিফিশিয়ালি করা যায় কিনা। যেমন নর্মালি সব ডাটাগুলো কি হয়, ওই যে অনেকটা বিয়ের আগে মানুষের রিলেশনশিপের মতোই, যে বিয়ের আগে আমরা সবাই খুব ভদ্র থাকি, অমায়িক থাকি, ঠিক আছে, কিছুদিন পরে আস্তে আস্তে রিয়েল পিকচারটা চলে আসে, তখন দেখা যায় ঝগড়াঝাটি হয়, সমস্যা হয়। বাস্তব জীবনে তাই ডেটা সেট গুলো তৈরি করা হয় হচ্ছে একদম ব্যাটারি ফুল করে, হাই কোয়ালিটি সেন্সর দিয়া, ঠিক আছে, এবং নেটওয়ার্কিং অবস্থা খুব ভালো, ফলে যেটা হয় ডেটা কোনো মিস নাই, সব পারফেক্ট ডেটা। ওই ডেটার অ্যানালাইসিস করে আপনি রেজাল্ট বের করছেন। কিন্তু বাস্তব জীবনে তো এরকম হতে পারে যে আমি হাঁটছি, আমার মোবাইল থেকে আমি মানে মোবাইলের চার্জ কম, অথবা ডেটা ঠিক মতো ট্রান্সফার হচ্ছে না, নেটওয়ার্ক স্পিড কম। ওই ক্ষেত্রে ডেটা মিসিং হতে পারে। মিসিং ডেটা হলে তখন আমরা কিভাবে হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনাইজ করব সেন্সর বেস। তো এইটার জন্য আমরা একটা কাজ করেছিলাম, এবং এটা অলরেডি জার্নালও এই বছর হয়েছে, আপনারা চাইলে পেতে পারেন, আমার ওয়েবসাইটেও আছে। এই জাস্ট গত মাসেই তো মনে হয় অ্যাকসেপ্ট হলো। আরেকটা কাজ হচ্ছে যেটা খুব ইমেচুর স্টেজে আছে, প্রায় 1 বছর ধরে কাজ করা হয়েছে, কিন্তু প্রোগ্রেস খুব খারাপ, কারণ হচ্ছে চ্যালেঞ্জিং। এটা একটা হসপিটালের সাথে ওদের, দেখেন টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে যে রানিং যে আমরা ট্রেডমিলে করি সেটা কি আসলে পারফেক্ট নাকি পারফেক্ট না, সেটা কি সুস্থ রানিং নাকি অ্যাবনর্মাল রানিং, সেখান থেকে কোনো ইনজুরি প্রন কিনা সেটা বোঝার জন্য। কিভাবে বুঝবো? এখন পয়েন্ট হচ্ছে, কেউ বললো যে হাতে পায়ে সেন্সর লাগাই দাও, কিন্তু লোকজন দৌড়াবে, তারকে সেন্সর লাগাই দিতে বললে তো সেটা করবে না। আমরা চাই এমন সিস্টেম যে অটোমেটিক্যালি সে কাজ করবে, আমার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। তখন আমরা কি কোনো মাল্টি ক্যামেরা অথবা এইসব নিয়ে কাজ করতে পারি কিনা, অনেক চেষ্টা চলতেছে, কিন্তু ডেটাই ঠিক মতো এক্সট্রাক্ট করা যাচ্ছে না। মানে ডেটা কালেক্ট করা যাচ্ছে, কিন্তু আমি বলতেছি ডেটা থেকে ফিচার্স, মানে স্মার্ট ফিচার এক্সট্রাক্ট করে সেটাকে অ্যানালাইসিস করে যে ডিসাইফার করব ফ্রম ওয়ান টু অ্যানাদার, এটা এখনো মানে ধারে কাছে আমরা যেতে পারিনি। তো এটা নিয়েও চাইলে কেউ কাজ করতে পারেন। গেইট ডিসঅর্ডার একটা ইম্পর্টেন্ট এরিয়া, যে মানে মানে ওয়াকিং প্যাটার্ন অ্যাবনর্মাল হয়ে যায় যখন আমাদের যাদের চিকুনগুনিয়া হয়েছে, তারা ভালো করেই জানে যে হাঁটতে গেলে বা কিভাবে হয়। আমার এখনো প্রায় 3.5 বছর হয়ে গেছে, মাঝে মধ্যে হাঁটতে সমস্যা হয়, ঠিক আছে। তো এই যে ডিসঅর্ডার হয় অথবা অ্যাক্সিডেন্ট হলে তখন যে হয়, এগুলো আমরা অ্যানালাইসিস কিভাবে করব, অর্থাৎ আমি অ্যাবনর্মাল নরমাল এই জিনিসটা কিভাবে জানবো।
তো এটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কাজ এবং খুব কম কাজ হয়েছে, এখানেও আপনারা হিট করতে পারেন এবং ডেটা সেটও তৈরি করতে পারেন, বিকজ দেয়ার আর নট গুড ডেটা সেট এবং যা আছে খুবই স্মল অ্যামাউন্ট, ইউ ক্যান লুক ইনটু দিস। তো আমাদের একটা কাজ ছিল সেটা আমরা দেখেছি। তো ট্রাই অন নর্মাল এন্ড অ্যাবনর্মাল কেসেস। নাও লুক এট হিয়ার, যে অ্যাবনর্মালিটি গেট দেখেন এখানে মাত্র কি এই কয়েকটা স্টাইল শুধুমাত্র ফলো করা হয়েছে, হুইচ ইজ মানে রিয়েলিস্টিক ইন সাম টু সাম এক্সটেন্ট, কিন্তু কিছু রিয়েল পেশেন্ট নিয়ে করা এবং সাধারণ মানুষ নিয়ে করা সেটা কিন্তু নয়। কারণ হচ্ছে খেয়াল করতে হবে, অন্ধ যেভাবে যে পারসেপশনে হাঁটবে, একটা মানুষের চোখ বেঁধে দিলে কিন্তু সেই পারসেপশনে সে চলবে না। তো এটা একটা বিষয়। হেমিপ্লেজিক পেশেন্টসের পোস্চার অ্যানালাইসিস, যে আমার যদি স্ট্রোক হয় অথবা অ্যাক্সিডেন্ট হয় অথবা এল্ডারলি পিপল কোনো প্রবলেম হয়, রিহ্যাবিলিটেশন সেন্টারে, এটা আরেকটা এনএসির সাথে আমাদের কাজ, খুবই কনফিডেন্সিয়াল, এই জন্য কোনো ডাটা টাটা দেওয়া যাচ্ছে না। তো খুব বেশিও বলতে পারবো না, কিন্তু এতটুকু বলি যে স্কেলেটন ডেটা ব্যবহার করে কাজ করার চেষ্টা করা হচ্ছে। খুবই ডিফিকাল্ট, কিন্তু কেউ চাইলে এটা নিয়েও কাজ করতে পারে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমাদের ফিউচারে এগুলা প্রয়োজন, আমরা বারবার হসপিটালে যাব সেই সিচুয়েশন হবে না। কোভিড-19 এসে আমাদেরকে কিছু চ্যালেঞ্জ সামনে নিয়ে আসছে, যে আমরা কিভাবে রিমোটলি মানুষকে মনিটর করতে পারি, মানুষের হেলথ মানে অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, হেলথের ব্যাপারগুলো তাদেরকে শিখাতে পারি বা ট্রেন করতে পারি, বেটার করতে পারি। সিরিয়াস হলে তখন সে হসপিটালে যাবে, আদারওয়াইজ নট। এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু চেক করতে হবে এবং এটা ইকোনমি, ন্যাশনাল ইকোনমির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো হাউ টু স্টাডি দ্য প্রোগ্রেস অফ দ্য গেট, অ্যাকশন কোয়ালিটি, যে অ্যাকশনের স্কোর দেখা, যে তার ওয়াকিং প্যাটার্নটা বেটার হচ্ছে নাকি হচ্ছে না, এই বিষয়গুলো। এটাকে আরজিবি বেসড করবো না স্কেলেটন বেস নাকি সেন্সর দিয়ে করব। এখন সেন্সর ডিসকমফোর্ট হয়, কিন্তু আমরা যদি দেখি যে ক্যামেরা দিয়ে করলে সমস্যা হয়, তাহলে প্রয়োজনে সেন্সর আমরা লাগাবো। এখন অনেক ভালো ভালো সেন্সর আছে যেগুলো, বা প্রয়োজনে সেন্সর বানাবো যেটা খুবই সফট হবে, কমফোর্টেবল হবে, ঠিক আছে, কিন্তু এর আগে তো আমাদের অ্যালগরিদম তৈরি করতে হবে। সো উই ক্যান এক্সপ্লোর ইন অল ডোমেইনস হিয়ার। জিনিসটা হলো স্কোর করা, যে আমার ওয়াকিং প্যাটার্ন বা আমার ডেভেলপমেন্টটা বা আমার এখন সমস্যাটা, সেটা কি নরমাল, সিভিয়ার, মডারেট না কোন লেভেলের, এইটা যাচাই করা যায় কিনা। এই টাইপের কাজ একদমই কম হয়েছে। সো উই নিড টু এক্সপ্লোর অন দ্যাট এরিয়া। তো এই হচ্ছে বিষয়। হেলথ কেয়ার ফ্যাসিলিটি নিয়ে রিয়েল লাইফে কিছু কাজ করা যেতে পারে, সেগুলো বাদ দিলাম। এল্ডারলি পার্সন মনিটরিং সিস্টেম, এটা খুবই দরকার। আমার মায়ের জন্যই ফর এক্সাম্পল দরকার। তো এই ক্ষেত্রে জানতে হবে, আমাদের আমরা একটা প্রজেক্টের সাথে আছি, সেটা হসপিটালের সাথে খুবই ভালো প্রোগ্রেস হচ্ছে, কিন্তু 2 বছর ধরে লেগে আছে, কয়েকজন জান দিয়ে কাজ করছে। শুরুর দিকে আমাদের মানে ক্যামেরা বাদ দিয়েছিলাম, পরবর্তীতে ওই যে আমরা কোনো রেকর্ড করব না এবং ওখান থেকে আমরা ডেপথ ইনফরমেশন এবং স্কেলেটন ইনফরমেশন নিয়ে কাজ করব, তখন দেখা গেছে যে ক্যামেরা অ্যালাউ করেছে, ফলে প্রাইভেসি অত বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে না। আর সামটাইমস আমাদের জীবনে প্রাইভেসির চেয়েও জীবনটা ইম্পর্টেন্ট, বা মানে হেলথ বা সাপোর্টটা ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় এবং আমরা চাই যে এল্ডারলি কেয়ার সাপোর্টটা এমন হোক যাতে করে রিমোটলি আমরা কাউকে মনিটর করতে পারি, অ্যান্ড সো অন। তো এগুলো নিয়ে কাজ হচ্ছে গ্লোবালি। ফল ডিটেকশন নিয়ে কাজ করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। আমার একটা কাজ ছিল, মানে আমাদের কিন্তু বিগ চ্যালেঞ্জ, আমার পোলাপাইন যেটা হয়েছে যে ঝাঁপায় ঝাঁপায় পড়েছে। ইয়েস, তারা সোফার মধ্যে পড়েছে, এরপরও তো পড়লে ব্যথা পাইছে, ঠিক আছে, প্যারাসিটামল কেনার টাকা দেওয়া ছাড়া আর তো কিছু দেওয়া উপায় ছিল না। কিন্তু ওইটাও তো রিয়ালিস্টিক না, কারণ ইয়াং লোকজন তো দুপুর করে পড়ে যাবে না, পড়বে হচ্ছে আমরা চাচ্ছি এল্ডারলি পিপলের জন্য। অ্যানাদার পয়েন্ট হচ্ছে যে পড়ার ব্যাপারটাও কিন্তু অনেক রকমের হয়, ডিফারেন্ট ডিরেকশনসে হয়, স্লো ভাবে পড়ে, হঠাৎ করে পড়ে যায়, এন্ড সো অন। তো এই সবগুলো পার্সপেক্টিভ ইনক্লুড করে আমরা কিভাবে কাজ করব, এই ক্ষেত্রে কেউ যদি কাজ করে, হিউজ মানে ডিমান্ড রয়েছে এবং আপনারা চেষ্টা করতে পারেন। কন্টাক্টলেস যেটা বলেছে, ভিডিও তো কন্টাক্টলেস, কিন্তু ওয়াইফাই বা রেডার বা অন্য কিছু দিয়েও কি করা যায়? তো একটা বই আসতেছে, ইনফ্যাক্ট আর 2 সপ্তাহের মধ্যে এটা প্রেসে চলে যাবে, যে আমরা কন্টাক্টলেস হিউম্যান অ্যাক্টিভিটি অ্যানালাইসিস নিয়ে, এটা একটা এডিটেড বুক এবং এটা একটা গুড বুক হবে আর কি ফর দ্য কমিউনিটি। অ্যানালাইসিসের জন্য আরেকটা হচ্ছে এয়ারেবল ডিভাইস, যে আমরা কানে যেরকম ছোট একটা ডিভাইস দিয়ে রাখি। তো নোকিয়া বেল ল্যাব থেকে আমরা এটা পেয়েছিলাম, যে আরেকটা কোলাবোরেটিভ ওয়ার্কে, যে কানের মধ্যে এটা দিয়ে দেওয়া হবে। দিলে তখন এখানে বিভিন্ন রকমের সেন্সর আছে, সেই সেন্সর গুলো নিয়ে আমরা কোনো রকমের অ্যাক্টিভিটি আন্ডারস্ট্যান্ড করতে পারি কিনা, স্পেশালি যে এখানেও আবার হেলথ কেয়ার এবং এটাও কিন্তু এক রকমের আইওটি ডিভাইস। ফর এক্সাম্পল, আপনাকে ট্যাবস তৈরি করতে হবে, ওখানে ডেটা যাবে, অ্যান্ড দেন ইউ মেক অ্যালগোরিদম বাই হুইচ ইউ ক্যান গো ফর ফার্দার ডেভেলপমেন্ট। তো ইটিং হ্যাবিট বা সোয়ালোয়িং বা সোশ্যালাইজেশন থ্রু স্পিকিং কমিউনিকেশন, যাদের স্পিকিং ডিসঅর্ডার আছে, কমিউনিকেশন ডিসঅর্ডার আছে, ওদের জন্য, বা যাদের গিল্টে
সমস্যা হয় বা খেতে সমস্যা হয়, এই বিষয়গুলো অ্যানালাইসিস করা ছাড়াও আরো অনেক রকমের বিষয়ের জন্য এই মানে গুলা কাজে লাগতে পারে। তো এয়ারেবল ডিভাইস, দিস ইজ ওয়ান অফ দ্য ইসেন্স, বাট দেয়ার আর সাম ফিউ আদার্স ইউ ক্যান এক্সপ্লোর অ্যান্ড সো অন। অটিজমের উপর একটা স্টাডি ছিল আই ট্রেকার নিয়ে, এটা ওসাকা প্রিফেকচার ইউনিভার্সিটির সাথে কাজ ছিল। তো আমার ছেলেপেলেরা বাংলাদেশের প্রায় 48 young subjects with proper approval from the hospital doctors and then university principals and guardians করেছিলাম। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অটিজম ডিটেকশন এন্ড অ্যাসিস্ট্যান্স, আমরা কি এখানে ফেশিয়াল এক্সপ্রেশন ইনকর্পোরেট করে বা আই কন্টাক্ট ইনকর্পোরেট করে ফার্দার কোনো অনলাইন সাপোর্ট বা ফলো আপ সিস্টেম করতে পারি কিনা। ঠিক আছে, যেমন এই মুহূর্তে কিন্তু সবগুলো স্কুলই বন্ধ হয়ে যাচ্ছে। তো এই বাচ্চারা কিন্তু এই যে নিউরোটিপিক্যাল চিলড্রেন অথবা যারা আছে তারা তো আছে, কিন্তু যাদের একটু ডিসঅর্ডার আছে আনফরচুনেটলি, তাদেরকে আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি, এগুলো কিন্তু মানবতারও কাজ। আমরা যদি কোনো একটা ভালো কাজ সঠিক মোটিভেশনে করি, তখন দেখা যাবে যে পরিশ্রমটার জন্য আনন্দও পাবো, প্লাস হচ্ছে আমরা মানবতার জন্য মানে হেল্প করতে পারবো। ডোন্ট থিঙ্ক যে আপনি একদিন 2 দিন বা 1 মাস 6 মাস 10 মাস কাজ করে এগুলো সমাধান করবেন। আপনাকে কন্টিনিউয়াসলি ইয়ার আফটার ইয়ার কাজ করে যেতে হবে। এক সময় হতে পারে ইনক্রিমেন্টাল ওয়েতে ডেভেলপমেন্ট আসবে। আর যদি চলেই আসে তাহলে তো খুবই ভালো। আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ হিয়োগো এবং গ্লোরি লিমিটেড জাপানের সাথে আমরা চেষ্টা করেছিলাম যে কে টায়ার্ড, যেমন এই যে আমি এতক্ষণ ধরে বকবক করছি, 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। কেউ না কেউ টায়ার্ড হয়ে গেছে, ফ্যাটিক হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কেউ হয়তো ঘুমাচ্ছে। ঠিক আছে, এরকমও থাকতেই পারে। তো ওইটা আমরা কিভাবে মনিটর করব? হ্যাঁ, এটার উদ্দেশ্য ছিল যে এল্ডারলি পিপলকে সাপোর্ট দেয়া, প্লাস হচ্ছে হসপিটালের বা এরকম। আরেকটা বিষয় হচ্ছে যে বিজনেস প্ল্যানও বিহাইন্ড দ্য সিন ছিল। একটা প্ল্যান বলি যে আপনি ব্যাংকে গেলেন, নরমালি যেটা হয় আপনি একটা কাগজ নিবেন, সেই নাম্বার অনুসারে ওয়েট করবেন। ইফ ইউ আর রিয়েলি টায়ার্ড, আপনার দাড়ি সব পেকে গেছে বলেই কিন্তু আপনি মানে এল্ডারলি নাও হতে পারেন। ঠিক আছে, কারণ চুল পাকিলেই লোকে হয় না বুড়ো, সেটা তো আমরা বুড়া বয়সে গান শুনেছিলাম। ঠিক আছে, তো তার মানে হচ্ছে যে জেনুইনলি ফেস দেখে, ফেসিয়াল ল্যান্ডমার্ক দেখে, আশেপাশে ক্যামেরা ট্যামেরা থাকবে, ওগুলা দেখে যদি জেনুইনলি বোঝা যায় যে কার সাপোর্ট দরকার, তাকে হয়তো মানে প্রায়োরিটি কিউ আপনি প্ল্যান করতে পারেন। অথবা মানে ওয়ার্কারদেরকে আপনি কিভাবে আগাবেন, যে ওয়ার্কারকে আপনি ওভারটাইম দিবেন, তা কাকে দিবেন? চেহারা দেখা বা রিলেশনশিপ ভালো, ঠিক আছে, তাকে তো আপনি দিবেন না। একসাথে বিড়ি সিগারেট খান বলে আপনি তাকে দিবেন যে হ্যাঁ তুমি কালকে ওভারটাইম পাবা, নো। দিবেন তাকে যে ফেশিয়াল এক্সপ্রেশন বা এগুলো অ্যানালাইসিস করে অটোমেটিক্যালি আপনার মেশিন বলবে যে এই স্টাফ হচ্ছে এখনো এজাইল আছে, 10 ঘন্টা কাজ করার পরও তার অনেক শক্তি আছে, আর এ হচ্ছে দুর্বল হয়ে গেছে, তাকে ওভারটাইম দেওয়ার দরকার নাই। সো দিস কাইন্ড অফ থিংস আর নিডেড। স্পেশালি এটা জাপানে একটা সোসাইটি আছে, নাম হচ্ছে ফেটিক সোসাইটি। তার মানে তারাও এগুলো নিয়ে মানে চিন্তা ভাবনা করে, কিন্তু মজার বিষয় হচ্ছে কোনো ডেটা সেট নাই। তা আমরা একটা চেষ্টা করেছিলাম যে কিছু ছবি টবি নিয়ে, 2টা ফেস ডেটা সেট নিয়ে, কিন্তু কাজ খুব দুর্বল হয়েছিল। একটা কনফারেন্সে হয়েছে, বাট স্টিল নট সো গুড ওয়ার্ক। তো এই টাইপের কাজ, মেন্টাল হেলথ নিয়ে কাজ করার অনেক অবকাশ রয়েছে, এবং কোভিড এর সময় আমাদের মেন্টাল হেলথের প্রবলেম আরো বেশি হচ্ছে। স্কেলেটন নিয়ে কিছু কাজ চলছে। তো টু কনক্লুড, যে অ্যাকশন অথবা অ্যাক্টিভিটি ভিডিও নিয়ে করব না সেন্সর নিয়ে করব, কোন ডোমেইনে করব, সেগুলো আমাদের অ্যাপ্লিকেশন ডোমেইনে চিন্তা করতে হবে। অ্যাকশন ক্লাসিফাই তো টিপিক্যালি করবই, আমরা প্রেডিকশন করতে পারি কিনা ফিউচারের জন্য, এখানে মানে খুবই গুরুত্বপূর্ণ কাজের অবকাশ রয়েছে। ইভালুয়েশন, স্কোরিং, কোয়ালিটি অফ এন অ্যাকশন, এবং দেখেন যে কোয়ালিটি অফ অ্যাকশন এগুলো কিন্তু হেলথ কেয়ার এবং স্মল ডেটা সেটেই করা সম্ভব। সেই স্মল ডেটা সেটটা আমরা ফর এক্সাম্পল যে এনইসি থেকে 1 বছরের উপর ধরে ডাটা কালেক্ট করতেছি, অল্প অল্প করে রিয়েল পেশেন্টের মাত্র 28 জনের ডাটা কালেক্ট করতে পেরেছি। ঠিক আছে, তো তার মানে হচ্ছে যে বাংলাদেশে হয়তো আরো ইজি হবে, কিন্তু যখন আমরা হিউম্যান পেশেন্ট নিয়ে অথবা হিউম্যান সাবজেক্ট নিয়ে করব, তখন যাতে প্রপার ইথিক্যাল ক্লিয়ারেন্স এবং অ্যাপ্রুভাল এবং সিগনেচার এগুলো নিয়ে মানে একটা লিগ্যাল প্রপার সিস্টেমে যাতে আপনারা করেন। আদারওয়াইজ ভালো জায়গায় পাবলিকেশন করতে গেলে অথবা ডেটা সেট যদি আপনি ফ্লারিশ করতে চান, তাহলে ইট উইল মেক এ ট্রাবল। এটা মাথায় রাখতে হবে। ইয়াং রিসার্চাররা কি নিয়ে কাজ করবে, তাদেরকে মানে চিন্তা করতে হবে, সবকিছু নিয়ে ঝাঁপাইলে হবে না। আমরা অপটিমিস্টিক হব কিন্তু রিয়ালিস্টিক হব, এটা মাথায় রাখতে হবে। তো ডিপ লার্নিং নিয়েও করতে পারি, ডিপ লার্নিং ছাড়াও করতে পারি। হেলথ কেয়ার অ্যাপ্লিকেশনস ইম্পর্টেন্ট যেটা বললাম, হট টপিক যেটা প্রথমে বলেছিলাম, পরে যারা এসেছেন তাদের জন্য অ্যাড করছি যে আমরা হট টপিক শুনেই
লাফাবো না। আমাদের ওই টপিক সম্পর্কে ভালো মতো জেনে হুইমজিক্যাল কোনো ডিসিশন নয়, মানে নলেজ বেসড ডিসিশন নিতে হবে, এবং এটা পলিসি মেকার, গভর্নমেন্ট, ফান্ড অথরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আনফরচুনেটলি এই জায়গায় একটা মানে দুর্বলতা রয়েছে যে অনেক সময় আমরা বিভিন্ন বক্তৃতায় মানে আইওটি এটা সেটা ব্লকচেইন এই টার্মগুলো বলে ফেলি, কিন্তু ওটা কি এবং এটা কতটুকু এবং আমাদের নো হাউ কতটুকু আছে, এক্সপার্টাইজ কতটুকু আছে, এটা এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে অতটা দেখি না। এগুলোর জন্য প্রচুর ব্রেইন স্টর্মিং দরকার, সো দ্যাট উই ক্যান ফাইন্ড ট্রু নেসেসিটিস অফ আওয়ার কমিউনিটি। এটা সবসময় সম্ভব না, কিন্তু সম্ভব হলে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে ডোন্ট ট্রাই ইজি থিংস অলওয়েজ, ডোন্ট রান ফর পাবলিকেশনস অনলি, থিঙ্ক অ্যান্ড ফাইন্ড এ সলিউশন। রেজাল্ট পাবলিকেশনের জন্য নয়, নিউ নলেজ ক্রিয়েট করার জন্য হতে পারে, ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে যে বেস্ট ওয়ার্ক জেনে সবচেয়ে বেশি পরিশ্রম করে আমাদের কাজ করতে হবে এবং টাকা পয়সা ঢালতে হবে এডুকেশন এন্ড রিসার্চের জন্য। আত্মীয় স্বজনে যা যা টাকা পয়সা বেশি আছে তার কাছ থেকে টাকা লুফে নিতে হবে। এই যে ঈদেই তোমরা এক কাজ করতে পারো যারা স্টুডেন্ট আছো, যে সবার কাছ থেকে সালামি নাও, বলো যে তুমি এই রিসার্চ করবে, এরকম একটা প্রবলেম সলভ করবে। সামবডি মে গিভ ইউ 1 লাখ 5 লাখ 10 লাখ টাকা অনেকের জন্য সমস্যা না, ঠিক আছে? কিন্তু কনভিন্স করতে হবে, নলেজ বেসড কনভিন্স করতে হবে। প্রয়োজনে তুমি 10 মিনিট একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে নিয়ে যাও, ভালো মতো পড়ে সুন্দর একটা আউটলাইন করে গাইডলাইন করো, 100 জনের কাছে রিচ করার চেষ্টা করো, সামবডি উইল হেল্প ইউ। এটা সত্যি কথা। তো ট্রেন্ডস যেটা আমরা দেখলাম যে ভিডিও বেসড যথেষ্ট কাজ হচ্ছে, সেন্সর বেসডও কাজ যথেষ্ট হচ্ছে, ফিউশন করা যায় কিনা এটা একটা চ্যালেঞ্জ। ইউটিউবের নিয়ে আমরা যে ডাটা সেট নিয়ে কাজ করি সেগুলো মূলত ডিপ লার্নিং বেস, মাল্টি মোডালিটি। একটা জিনিস বলি, দেখেন আমরা বললাম যে স্কেলেটন বেসড বড় ডাটা সেট ছিল না। এনটিইউ সিঙ্গাপুরে ওরা 120টা ক্লাস নিয়ে ডাটাসেট করেছে 2 বছর আগে, আর 2016-এ পাবলিশ করেছে যেখানে 60টা মাত্র ক্লাস ছিল। নাও আমরা দেখেছি যে ভিডিও বেসড ইউটিউবে 400-500 মানে 1000 পর্যন্ত চলে গেছে নাম্বার অফ ক্লাসেস। তখন চাইনিজ একটা গ্রুপ গত বছর ওরা করলো, ওরা যেটা করলো খুবই স্মার্ট। ওরা একটা ভিডিও বেসড বড় ডাটা সেট যেটা কিনেটিক্স 400, সেই ডাটা সেটে ওপেন পোজ একটা মেথড আছে যেটা দিয়ে প্রতিটা ফ্রেম থেকে, প্রতিটা ইমেজ থেকে বডি জয়েন্ট আলাদা করে দেয়। ওরা ওইটা ইমপ্লিমেন্ট করে রান করে 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 ভিডিও থেকে, ভিডিও ফ্রেম থেকে, মিলিয়নস অফ ভিডিও ফ্রেম থেকে তারা এই স্কেলেটন ডাটা এক্সট্রাক্ট করে ফেললো। নাও এটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডাটা সেট। এখন দেখেন এই চিন্তাটা করার কারণে যারা প্রথমে করেছিল তারাই কিন্তু মানে সবচেয়ে বেশি সাইটেশন পাবে, প্লাস হচ্ছে যে কন্ট্রিবিউট একটা বড় কাজ করলো। ফলে কি হবে, আরেকটা গ্রুপ হয়তো আরেকটা বড় ডাটা সেট থেকে স্কেলেটনের ডাটা বের করবে এবং সে একটা নতুন মেথড ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, অথবা এক্সিস্টিং 10টা মেথডকে কম্পেয়ার করে দেখাবে যে এরকম একটা নতুন ডাটা সেটে যেটা খুবই চ্যালেঞ্জিং কিরকম কাজ হয়। নিশ্চয়ই যে ডিম ভাজতে পারে তাকে কাচ্চি বিরিয়ানি রান্না করতে দিলে এখন সে পারবে না, ঠিক আছে? কিন্তু এটার স্টেজে সময় লাগবে এবং চেষ্টা করলে হবে। মাল্টি মোডালিটি নিয়ে কাজ করার ব্যাপার রয়েছে অ্যান্ড সো অন। তো টু কনক্লুড, যে কথাগুলো বললাম আপনাদেরকে রিলেটেড টপ জার্নাল এবং টপ কনফারেন্স গুলো দেখতে হবে। ভিডিও বেসড ডোমেইনে এগুলো ফ্রি পাওয়া যাচ্ছে এখন, স্পেশালি সিবিপি আর আইসিসিবি, যেটা বললাম যে দি কম্পিউটার ভিশন ফাউন্ডেশন আপনার সার্চ করলে পেয়ে যাবেন। হাউএভার সেন্সর বেসড ডোমেইনে এগুলো এসসিএম অথবা আইট্রিপলি যেখানেই হোক না কেন পেপারগুলো ফ্রি পাওয়া যায় না, বাট এরপর অনেক পেপার আপনারা পাবেন, কারণ হচ্ছে যে অনেকেই এগুলো দিয়ে দেয়। এখানে পি হবে অ্যাপ্লিকেশন স্পেসিফিক মেথডস এন্ড ডেটা সেটস আর নিডেড, এবং আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যদি এক্সপ্লোর করতে পারি দ্যাট উড বি ওয়ান্ডারফুল। উই মাস্ট নিড টু ওয়ার্ক মোর। এই বলে আমি সবাইকে ইনভাইট করছি যে আগামী মাসের 26 থেকে 29 তারিখে এই 3টা কনফারেন্স জয়েন্টলি হবে। দুইটারই জন্ম বাংলাদেশে। আপনারা অনেকে এটার সাথে ইনভলভ বা জানেন এবং অনেকে অ্যাটেন্ড করেছেন, ধন্যবাদ সবাইকে। এবং অ্যাক্টিভিটি এন্ড বিহেভিয়ার কম্পিউটিং একটা কনফারেন্স আমরা শুরু করেছি মূলত এই পার্সপেক্টিভে যে ভিডিও ডোমেইন এবং সেন্সর ডোমেইন একসাথে মার্জ করা যায় কিনা, অথবা এই টাইপের কাজগুলো আমরা আগাতে পারি কিনা। তা গত বছর আমরা করেছিলাম আমেরিকাতে, এই বছর আমরা জাপানে করছি। তো আপনারা যারা এলএনএ কাজ করতে চান তারা পার্টিসিপেট করবেন। উইথ দ্যাট আই উড লাইক টু থ্যাংক মাই বিলাভেড কান্ট্রি এন্ড অফকোর্স জাপান, এবং আমার যে পার্টনার যারা গত কয়েক বছর ধরে আমি যাদের সাথে কাজ করছি বিভিন্ন কোলাবোরেশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। Thank you, Atik bhai. Now the floor is open for questions. May I request Mr. Abu Ala Walid? উনি বেশ অনেকক্ষণ ধরে কোশ্চেন করতে যাচ্ছেন, প্লিজ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ। স্যার আমি একটু ডিপ লার্নিং এর ব্যাপারে কথা বলতে চাচ্ছি, যে অ্যাকশন রিকগনাইজেশন। তো সেক্ষেত্রে স্যার আমরা ডিপ লার্নিং মডেলকে স্যার ধরে নেন স্যার আমার কাছে হচ্ছে একটা অ্যাকশনের জন্য
50টা ফ্রেম আছে। তো এই 50টা ফ্রেমকে স্যার ট্রেন করব কিভাবে স্যার? ধরেন আমি যদি সেই 50টা ফ্রেমকে যদি একসাথে ট্রেন করতে চাই, সেক্ষেত্রে তো আমাকে একটা সিকোয়েন্স আকারে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার ট্রেনের প্রসিডিউরটা কি হবে? আমি যেটা ঠিক করি স্যার, আমি মনে করি যে আমি একটা কাজ করছিলাম, সেখানে আমি কিছুটা এভারেজ করছিলাম স্যার, যে কিছুটা কয়েকটা ফ্রেমকে এভারেজ করে আমি ট্রেন করে ফেলছিলাম। তো অ্যাকচুয়ালি সেখান থেকে আমি ভালো রেজাল্ট পাইনি। অ্যাকচুয়ালি তখন তো স্যার পিক্সেলেরও এভারেজ হয়েছে। তো সেক্ষেত্রে স্যার একটু বলতেন যদি। আচ্ছা, এটা খুবই সুন্দর কোশ্চেন, ডিফিকাল্ট ওয়ান অ্যাজ ওয়েল। আপনি আমাকে ফেসবুকে পরে নক করবেন, আমি ডিটেলস তখন আপনার সাথে শেয়ার করব, জানবো। শুধু এতটুকু বলছি যে নাম্বার অফ ফ্রেমস কম হলে তো আমরা জানি যে ডিফিকাল্ট হয়। তখন আমার একটা স্লাইড ছিল মনে হয়, বা আমি রিমুভ করে জি ফেলেছি, যে যদি আমাদের কম থাকে তখন আমরা যেটা করি সাধারণত অ্যাক্টিভিটি রিকগনিশনে এই কাজটা করা হয়, যে বিভিন্ন রকমের ক্রপিং করা হয়। ক্রপিং করে দেখা যায় 16x16 ফ্রেমের, মানে 16x16 সাইজের একটা ফ্রেম বের করে নিচ্ছে। ক্রপিংটা হচ্ছে বিভিন্ন রকমের হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল বিভিন্ন লোকেশন থেকে করা হয়। এরপর রিসাইজ করে নেয়, নর্মালাইজ করে নেয়, এরকম বিভিন্ন রকম করে করে অনেক রকমের ডেটা ক্রিয়েট করে এগুলাকে ইনক্রিমেন্ট করে দেন হচ্ছে রান করার চেষ্টা করা হয়। এটা একটা বিষয়। আরো ফার্দার থাকলে আমরা ওয়ান টু ওয়ান ডিসকাস করতে পারি। আপনি আমাকে মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে নক করলে হোপফুলি আই উইল রিপ্লাই। ওকে হোপফুলি স্যার। না, আমি স্যার আরেকটা রিপ্লাই দিব আর কি। হ্যাঁ, জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার, যে আমরা যখন হচ্ছে একটা মানে ইমেজ থেকে যখন আমরা স্কেলেটন নিব আর কি, তখন সেই ক্ষেত্রে আমরা কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করতে পারি? মানে এটা একটু দেখা যাচ্ছে যে টেনসরের কোনো এমন ইয়ে আছে লাইব্রেরি, অথবা দেখা যাচ্ছে যে আদার কোনো কিছু যেখান থ্যাংক ইউ। থেকে আমরা। আমি জি যতটুকু জানি যে নাই, আমরা যেটা করছি, আমার মূলত দুইটা টিম এই স্কেলেটন এই মুহূর্তে কাজ করছে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে র স্কেলেটন ডাটাগুলো নিচ্ছি, নেয়ার পরে পরবর্তীতে আমরা সেখানে কিছু প্রি প্রসেসিং করছি। প্রি প্রসেসিং করছি, করার পরে দেন ফাইনালি আমরা কয়েকভাবে করেছি। একটা হচ্ছে যে পজিশন ভেক্টর আমরা নিয়ে পজিশন গুলো, আপনি তো জানেন জয়েন্ট থেকে অনেক রকমের স্ট্র্যাটেজি রয়েছে। একটা ইজি স্ট্র্যাটেজি হচ্ছে যে পুরা জিনিসটাকে কনসিডার করে অ্যাজ এ গ্রাফ। গ্রাফ কনসিডার করলে প্রতিটা নোড এবং প্রতিটা এজ এগুলো ব্যবহার করে তখন কেউ কাজ করে। আরেকটা গ্রুপ যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে যে মানে বডিটাকে দুইটা অথবা তিনটা ব্লকে ভাগ করে, কারণ আপার বডি লোয়ার বডির মুভমেন্টের প্যাটার্ন ডিফারেন্ট। এবং আরেকটা যেটা করে সেটা হচ্ছে যে আপনার বডি জয়েন্টস গুলো নিয়ে তাদের ডিস্টেন্স অথবা তাদের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল গুলা বের করার চেষ্টা করা হয়। কেউ ভ্যালোসিটি, আমরা নিজেরও ট্রাই করেছিলাম ভ্যালোসিটি বের করতে, ভ্যালোসিটি বের করে দেখতে যে সেই ভ্যালোসিটি বেসড ফিচার্স গুলো ভালো কাজ করে কিনা। দেখা গেছে যে মানে আমাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করেনি। পজিশন ভেক্টর ভালো কাজ করেছে। আরেকটা হচ্ছে যে আমরা কিছুটা প্রি প্রসেসিং করে এখন আমরা আরএনএন এলএস মানে এবং সিএনএন এর কম্বিনেশন বা বিভিন্ন রকম করে আমরা চেষ্টা করছি আর কি। তো এখন ধরেন যে আপনার এটা ডিপেন্ড করবে যে আপনার মডেলটা কিরকম তার উপরে। তবে হরেক রকমের আপনার কি বলবো এটাকে, যে স্ট্র্যাটেজিস রয়েছে। ইনফ্যাক্ট ওই যে যে বইয়ের কথা বললাম, সেখানে একটা বুক চ্যাপ্টার আছে, সেটা ঢাকা ইউনিভার্সিটি কয়েকজন কলিগ মিলে আমরা করেছি, সেটা হতে পারে চলে আসবে উইদিন এ ফিউ মান্থস। তো সেখানে আমরা এই বিভিন্ন রকম প্রি প্রসেসিং মেথডস গুলো এবং আদার যে স্ট্র্যাটেজিস গুলো রয়েছে ফিচার এক্সট্রাকশনের, সেগুলো আমরা বলেছি। হতে পারে যে 1-2 মাস পরে সেটার উপর একটা টক আমরা অ্যারেঞ্জ করতে পারি, যেখানে একটা গাইডেন্সের মতো, যে কেউ যদি স্কেলেটন নিয়ে কাজ করতে চায় তাহলে বিভিন্ন রকমের ওয়ে, এবং আমরা যেভাবে করেছি এখনো একটা প্যাটার্ন রিকগনিশন লেটার্স এর জন্য 2টা পেপার কাজ করতেছি, 2টাই স্কেলেটন নিয়ে। তো ওগুলা পাবলিশ হলে তখন হয়তো শেয়ার করা যাবে। আপাতত অতটুকুই বললাম আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমাদের কি আর কোনো কোশ্চেন আছে কারোর? কোনো কমেন্ট বা কোশ্চেন? Yes, please. Dr. Abul Kalam Al Azad. ডক্টর আহাদকে অনেক ধন্যবাদ এরকম একটা টকের জন্য। ইট ওয়াজ ভেরি কম্প্রিহেন্সিভ, এবং আমি মনে করি যে যারা আমরা শুনছি তাদের সবার জন্য একটা দিক নির্দেশনামূলক হলো। আশা করি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ। তো আমার কোয়েশ্চেনটা হলো, আপনি খুব শর্ট করে একটা জায়গায় বলেছেন যে এথিক্যাল যে ইস্যুগুলো, হ্যাঁ, আমরা যখন আমাদের দেশে পেশেন্টের উপরে যে কাজগুলো করি, এগুলো যখন পরবর্তীতে আমরা পাবলিশ করতে যাই, হ্যাঁ, তখন এখানে কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে এবং করে। হ্যাঁ, যে আমরা অটিজম, তারপরে হলো এছাড়া অন্যান্য পেশেন্ট পেজ যে সমস্ত কাজগুলো করা হয়, দেখা যায় যে যখন পাবলিশ করতে যাই ওরা অনেক ধরনের ডিসক্লেমার চায়।
তো এটা কিন্তু আমাদের জন্য বড় একটা সমস্যা। এই ব্যাপারে যদি আপনার কোনো কমেন্টস কিংবা দিক নির্দেশনা যদি থাকতো, যে আমরা যারা ধরেন এই ধরনের মেডিকেল ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, হ্যাঁ, সেটা পেশেন্ট বেসড হোক কিংবা স্পেসিফিক কোনো আপনার হলো এমন কোনো ইনফরমেশন যেগুলো হয়তো বা সেন্সিটিভ, হ্যাঁ, এখন যেমন কোভিড এর উপরে অনেক ডেটা আমাদের হাতে আমরা চাইলেই নিতে পারি, কিন্তু এই ভয় নেই না যে আমরা যখন একটা জার্নালে পাবলিশ করতে যাব, ওরা যদি আমাদের কাছে পেপার ওয়ার্ক চায়, সেগুলো আমরা প্রডিউস করবো কিভাবে? এই ব্যাপারে যদি আপনি একটু দিক নির্দেশনা দিতেন স্পেসিফিক্যালি এই কাজগুলো। ইনফ্যাক্ট জাস্ট কয়েকদিন আগেই আমরা একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করেছিলাম, প্লাস আমার একটা ভিডিও লেকচার আছে এর উপরে ইউটিউবে আছে, আমার ওয়েবসাইটের মধ্যে নোটস এর আন্ডারে লেখা আছে, তো আপনারা যদি একটু দেখেন তাহলে ওখানে ডিটেলস পাবেন। তো আপনি বলাতে আমি এটা শুধু বের করলাম যে একটা হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন বা ইমেজ, এটা খুবই ইম্পর্টেন্ট যে ইথিক্যাল ব্যাপারে খেয়াল করা। দেন হচ্ছে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট ইথিক্স কমিটি থাকতে হবে। আনফরচুনেটলি আমাদের দেশে তো আসলে এগুলো নাই বললেই চলে, যে ইথিক্যাল অ্যাপ্রুভাল পাওয়ার জন্য তখন আপনারা যেটা করবেন যে ডিন অথবা প্রায়র টু দ্য ওয়ার্ক ডিন অথবা ইউনিভার্সিটির প্রভিসি অথবা ভিসি স্যারের কাছ থেকে একটা সুন্দর রাইট আপ নিয়ে, এগুলো অনেক টেমপ্লেট পাওয়া যায়, তো সেটা নিয়ে তখন আপনার ডিটেলস বলবেন যে কি কি কাজ করবেন। ওইটা যখন থাকবে তার উপর বেস করে কাজ করবেন। নেক্সট স্টেজ গুলো হচ্ছে আপনার যা যা করার সেগুলো খেয়াল করা। তো এগুলো এই পুরো লেকচারটা আছে, এখানে স্লাইড কোথায় ডিটেলস রয়েছে। আমার মনে হয় আপনি যদি লেকচারটা একটু কাইন্ডলি দেখেন তাহলে পাবেন। তো ওখানে যেটা বললাম যে এই ইথিক্যাল কমিটিটা একটা বড় ফ্যাক্টর, এবং তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নেয়। আমরা যেটা করেছিলাম যে অটিজম নিয়ে যখন কাজ করেছিলাম তখন ডিএমসি ডিরেক্টরের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে, এবং পরবর্তীতে আমরা অটিস্টিক স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে নেয়া, দেন হচ্ছে প্রতিটা স্টুডেন্টের গার্জিয়ানের কাছ থেকে পারমিশন নেয়া, যাতে করে আমরা যখন আপনি জানেন যে ভালো জার্নালে পাবলিশ করতে গেলে অনেক সময় শুরুতেই ওরা চায় যে ওই টপিকটা যে মানে আলটিমেটলি মানে ইথিক্যাল ক্লিয়ারেন্স তুমি দেখাও, না দেখালে অথবা ওদের অ্যাপ্রুভাল আছে কিনা সেটা দেখাও। তো এই জন্য আমাদের এগুলো আগে থেকে তৈরি করাই ভালো। এই হচ্ছে মোটামুটি কথা। এবং আমার মনে হয় যে আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এখানে আছি, বেশিরভাগই ইউল্যাবের আছেন এবং অন্য ইউনিভার্সিটি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে এরকম একটা পলিসি করে, এটা তো সবাই জানে, স্পেশালি যারা বায়োসায়েন্সে কাজ করেন তারা আরো ভালো জানেন। আমাদের কম্পিটিং ওয়ার্ল্ডে এটা খুব কম প্রয়োজন পড়ে, কিন্তু বায়োসায়েন্সে এটা খুব বেশি প্রয়োজন পড়ে। তো আপনারা এরকম একটা জাস্ট গাইডলাইন করে ফেলেন, এবং তখন যেটা হবে যে কেউ রিসার্চ করবে ওই ইথিক্যাল সাব কমিটির কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে করবে, তখন যেটা ইজি হবে। ইথিক্যাল সাব কমিটি হয়তো বলবে যে এটার কোনো স্পেশালিটি কিছু দরকারই নাই, আর কেউ বলবে যে হ্যাঁ ওইটার কিছুটা আছে, এইভাবে দেখা যাবে খুব সুন্দরভাবে করা যাবে। থ্যাংক ইউ। Can I add something? This is Imran Rahman. Oh, sir, please. Thank you, sir. I actually just want to let Dr. Abdul Kalam Azad know that ULAB in fact has an ethical review committee, which has been active for almost 4 or 5 months. Excellent. A committee chair হচ্ছে Professor Omar Rahman, who is one of অনেক রিসার্চ করেন উনি। সো এটি কিন্তু একটা আছে অলরেডি, এবং অলরেডি তারা সিএস সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের বেশ কয়েকটা ওদের যে রিসার্চ প্রপোজালের জন্য তাদের একটা এথিক্যাল রিভিউ কমিটি একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট অলরেডি দিয়েছে। জাস্ট লাস্ট উইক আরেকটা দিল। সো আচ্ছা আচ্ছা, do remember that we have it in place. We are probably the only university that I know of which has this in place. BRAC probably has it, and ULAB has it. Thank you. Excellent. Thank you, sir. আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানেই শেষ করতে পারি, এবং যেটা হয় যে কারো যদি ফার্দার কোনো কোয়েরি থাকে, আমার ইমেল অ্যাড্রেস আছে এবং আমার স্লাইডে তো ওয়েবসাইট দিয়ে দিয়েছিলাম, তো আপনারা দেখতে পারেন, ওখানে যোগাযোগ করলে আই উইল ট্রাই টু কমিউনিকেট অফকোর্স। ঠিক আছে, আমি সবসময় খুশি হব যে আমরা যদি যোগাযোগ করতে। শরীফ স্যার কিছু বলবেন স্যার? আমি আসসালামু আলাইকুম। আমি যে কথাটা বলতেছিলাম ইথিক্যাল ইস্যু নিয়ে, আসলে কয়েকদিন আগে, মাস 2-3 আগে আমি একটা পেপার পাবলিশ করেছি এই স্পিনজারে, ব্রেইন ইনফরমেটিক্স। ওটা খুব হাই ইম্প্যাক্ট জার্নাল। তো ওখানেও কিন্তু এই ইথিক্যাল ইস্যু, আমি কুয়েটে আমার যে রিসার্চ কোলাবোরেটর, কুয়েটের সাথে আমার ছাত্র এবং একটা যৌথ কোলাবোরেশন আমরা কাজ করি।
তো ওরা কিন্তু কুয়েটে এই ধরনের একটা ইথিক্যাল কমিটি আছে। কুয়েটে কিন্তু ওই ইথিক্যাল কমিটি থেকে আমরা অ্যাপ্রুভাল নিয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাথে যেটা আমি কাজ করেছি ওইভাবে করা আছে। তো আমাদের বাংলাদেশে যে একেবারে না, ইউ ল্যাব, ইমরান স্যার অলরেডি মেনশন যে ইউ ল্যাবে এই ধরনের একটা ইথিক্যাল কমিটি হয়েছে, এটা খুব গ্রেট। এবং আমি মনে করি এটা আমরা ধীরে ধীরে বাংলাদেশ কিন্তু আগের তুলনায় অনেক অ্যাডভান্সড। এখন রিসার্চে অনেক কনফারেন্স হচ্ছে, যাতে করে বাংলাদেশের রিসার্চ কিন্তু এখন আমরা কিন্তু আর যাতা জায়গায় এখন পাবলিশ করতে চাই না। আমরাও চাই যে অথবা স্পিনজার অথবা IEEE বা হিন্দায় বা MDPI এই ধরনের জার্নাল ছাড়া আমরা কিন্তু এখন পাবলিশ করতে চাই না। সুতরাং বাংলাদেশ এখন আর আগের মতো নেই। আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটি এগিয়ে আসবে এবং এটা হওয়া উচিত। কারণ এই পাবলিশিং ইয়ারগুলিতে, মানে পাবলিশিং অর্গানাইজেশনগুলিতে যে কেউ পাবলিশ করতে চাইবে তাকে কিন্তু এই জিনিসগুলো জমা দিতে হবে, না হলে কিন্তু ওরা পেপারে সাবমিশনে ফুল হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ শরীফ স্যার। আমাদের হাতে বেশি সময় নেই, আমি এই মুহূর্তে ইমরান রহমান স্যারকে কনক্লুডিং রিমার্কস এর জন্য রিকোয়েস্ট করব। স্যার প্লিজ। Thank you very much. Well, what can I say? It was a very good presentation by Professor Atibur Rahman Ahad. I'd like to thank Kibriya and all the other people in the CSE department, the Dean, Dr. Shahriar, Sabai Jara Achen. So actually, I would like to thank Professor Ahad, the depth and the scope of the ideas that you have presented to our students. Hopefully their eyes will open up, they'll be excited, because etai to dorkar. They need to know, what are the areas where they can research in. And Bangladeshe, আমাদের unfortunately রিসার্চের ব্যাপারে ইউনিভার্সিটি লেভেলে এখনো আমরা কোনো একটা স্টেজে পৌঁছাইনি। কারণ বিভিন্ন কারণ আছে। ফাইন্যান্স ইজ ওয়ান অফ দ্য কারণ, বাট নট নেসেসারিলি দি অনলি কারণ। একটা মেজর কারণ হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে যে রিসার্চ করতে হলে পার্টিকুলার স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি মিলে যে রিসার্চটা করে সেটার জন্য একটা PhD প্রোগ্রামের খুব দরকার হয়। এবং আমাদের তো প্রাইভেট ইউনিভার্সিটি এখন পর্যন্ত we are waiting for the University Grants Commission to allow, if not all, at least some capable private universities to offer degrees by research and also PhD program. So সেটা ছাড়া আন্ডারগ্র্যাড লেভেলে ওই একটা 3 মাসের একটা ইন্টার্নশিপ বা রিসার্চ প্রজেক্ট, that's really not enough. There's nothing, no substitute for somebody doing a research for 2 to 3 years in a PhD program. এটা একটা বড় কারণ যে কারণে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অ্যাটলিস্ট আমরা অ্যাটলিস্ট এই ইঞ্জিনিয়ারিং যেসব প্রোগ্রাম আছে সেখানে রিসার্চটাকে আরেকটু অ্যাক্টিভেট করতে পারছি না। তো তবুও there's a lot of scope. আমাদের অলরেডি কিছু আমরা দিতে পেরেছি, thankfully to the government. We have an internet lab, IoT lab, but the lab is just a physical thing. The point is that how do we use this lab? Research, yes, of course, but also, what are we going to do out of the lab so that society is benefited? So I'm a big believer যে আমাদের university has a role in providing solutions to societal problems or societal issues. এবং for that we need to know what these problems are. আমরা যদি শুধুমাত্র এই ল্যাবের ভিতরে বসে বা ইউনিভার্সিটিতে বসে আমরা we try to guess যে what are the problems, এটা কিন্তু we will probably guess wrong. এবং প্রফেসর আহাদের যে এত কিছু বললো, all of these are related to real problems, all of it. And how did this come about? Because of the close relationship between Japanese universities and good universities all over the world with the actual industrial sector, relevant sector. এইখানে আমাদের ব্রিজটা করতে হবে। থ্যাঙ্কফুলি ইউল্যাবে আমরা করছি, বাট আরো করতে হবে, so that we know what are the kinds of things that are demanded যেখানে রিসার্চ করা উচিত। There's no point আমি এখানে বসে একটা রিসার্চ করলাম যেটা will only lead to some publication,
যেটা ওই জাস্ট কোথাও it will gather dust in some shelf. You know, I'm a big believer that research has to make some sense for the community. একটা return থাকতে হবে. The return should not be only a promotion. It should also be a return in terms of possibility of, you know, that a research নিয়ে, particularly IoT related research নিয়ে এটা develop করে, that it will lead to an actual product which will be of some benefit to somebody in society. So এই ফোকাসটা আই থিঙ্ক রাখা খুবই দরকার। এই ফোকাসটা আমার মতে বাংলাদেশ ইউনিভার্সিটির খুব কম আছে। অ্যান্ড আমি শুধু ইঞ্জিনিয়ারিং কথা বলছি না, আমি বিজনেস স্কুলের কথা বলছি যেখানে আমি জড়িত। তো আমরা বিজনেস স্কুলে একটা রিসার্চ সেন্টার করেছি যেখানে অলরেডি উই আর ওয়ার্কিং উইথ দি ইন্ডাস্ট্রি। মেবি এরকম একটা আপনার kind of research center ইঞ্জিনিয়ারিং স্কুলের জন্য বা সিএসসির জন্য করার চিন্তা ভাবনা করা উচিত, বিকজ সেখান থেকেই কিন্তু আসলে শুরু হয়। বিকজ একটা তাহলে একটা পার্মানেন্স হয়, একটা ডিপার্টমেন্টাল একটা রিসার্চ যেটা চলতে থাকবে। You know, students will come and join it, they'll go, other students will come in and continue with it. It's like mid-term to long-term research, এরকম একটা অনেক জায়গায় থাকে। তো আমরা ছোট করে শুরু করবো যেহেতু আমাদের টাকার অভাব আছে। But good thing is ULab is already being able to bid for and getting international funding in different areas. So there's no reason why we can't also get funding for research on IoT or any aspect of computer science and engineering. So I'd just like to thank Professor Ahad. So, you know, even though I'm not a engineer, but I was really fascinated by the huge scope of work that you're doing in your area. And I'm sure all our students are so benefited for the long time you gave for this. And I hope that, you know, you will keep, we will develop a relationship between yourself and our university. And I'd like to thank everybody else who attended here. And thank you all. Thank you, sir. Thank you so much for your kind and generous words. দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আতিক ভাই। আপনার ওখানে অলরেডি ইটস পাস্ট মিডনাইট, শুক্রবার হয়ে গেছে। অনেক রাত পর্যন্ত আমাদের এখানে সময় দিয়েছেন, আমরা অনেক কিছু শিখলাম। আমাদের ইয়াং রিসার্চাররাও হোপফুলি অনেক কিছু শিখবে, এবং আপনি খুবই কোঅপারেটিভ, আমরা সবাই জানি। আপনাকে নক করলেই সাপোর্ট পাওয়া যায়। Hopefully we'll continue our collaboration in the future as well. Yeah, thank you. Thank you with so that much. few words, I would like to thank everyone